তে প্রায় চিৎকার করে বলে উঠল, বউয়ের চাচাতো বোনকে বিয়ে করেছেন, লজ্জা করছেন আপনার? আমার বুক তুলে বাসর করতে চলে এসেছেন। কথাগুলো শুনেই পাথর হয়ে গেছে জঙ্কুক। তার ফর্সা মুখে অপমানের আঘাত নেমেছে। তারপরও চোখ তুলে তাকিয়ে দেখে কিচ্ছু বলেনি সে। এদিকে তে জঙ্কুককে কয়টা অপমানমূলক বাক্য শুনিয়ে বালিশে মুখ গুজে শরীর কাঁপিয়ে কাঁদতে কাঁদতে নিজের বাপ চাচার নামে নিন্দা মন্দ করেই যাচ্ছে। এমন অবস্থায় জঙ্কুক কি বলবে, কি করবে? অনাকাঙ্ক্ষিত বিয়েকে মস্ত বড় ভুল এবং অন্যায় ভেবে চুপচাপ দাঁড়িয়েছিল। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে কাঁদতে দেখলো জঙ্কুক। তারপর ধীর পায়ে হেঁটে গিয়ে বিছানা থেকে একটা বালিশ তুলে নিল হাতে। ঘরের মেঝেতে শীতল পাটি বিছানো ছিল। জঙ্কুক বিনা বাক্যে শীতল পাটিতে বালিশ রেখে মেঝেতেই শুয়ে পড়ল। অজপাড়া গায়ের ছেলে জঙ্কুক। বনেদি পরিবার, তাদের জায়গা জমি, আগার বাগার পুকুর বাঁশঝাড় সবই আছে। তবে শহরে থেকে পড়াশোনা করেছে জঙ্কুক। এমনকি বর্তমানে যে সরকারি চাকরিটা সে করছে সেটা করার জন্য গ্রাম থেকে মাইলকে মাইল পথ সাইকেল চালিয়ে শহরে যেতে হয় তাকে। শহরের জীবনের সাথে সাক্ষাৎ আছে তার, কিন্তু পাড়া গায়ের সহজ সরল শিক্ষিত এই ছেলের শরীর থেকে গ্রামের মাটির গন্ধ এখনো সরেনি। অন্যদিকে তে ছোটবেলা থেকে শহরে বড় হয়েছে। যদিও জঙ্কুক শুনেছে শহরের চাকচিক্যময় জীবন দেখেও তের মাঝে তেমন কোনো পরিবর্তন আসেনি। গ্রামের আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই তার চলাফেরা। কিন্তু বাসর ঘরে স্বামীর চরিত্রে আলকাতরা লাগিয়ে দেওয়ার মেয়ে কি আর গ্রামের সাধারণ মেয়ের মতো হতে পারে? জঙ্কুক তা ভেবে পাচ্ছে না। এখন রাত বিরাতে চাপা কষ্টে শুধু বিড়বিড় করে বলল, আমার এত বড় ক্ষতি কেন করলে মা? আমার খুব ক্ষুধা পেয়েছে। আচমকাই খুব কাছ থেকে কথাটি শোনা মাত্রই চমকে উঠে জঙ্কুক। চোখ বুজে শুয়েছিল এত সময়। হঠাৎ করে চোখ খুলে দেখতে পেল তে তার মাথার কাছে শীতল পাটিতে দু হাঁটু ভাঁজ করে বসে কথাটি বলছে। এই দৃশ্য দেখা মাত্রই জঙ্কুক দ্রুত উঠে বসে। তের মুখোমুখি হতেই শুনতে পারে তের বলা কথা। আমি দুপুরেও খাইনি, সুযোগই পাইনি। খাওয়ার আগেই কিসব বিয়ে টিয়ে হয়ে গেল। আমি একদম ক্ষুধা সহ্য করতে পারি না, পেট ব্যথা করে, এখনো করছে। জঙ্কুক টেবিলের উপরে দেখলো এখনো খাবারগুলো ঢাকা দেওয়া আছে। তে কি তাহলে সেগুলো দেখেনি? জঙ্কুক ভেবে ভেবেও তেকে বলার মতো কোনো উত্তর না পেয়ে নিঃশব্দে খাবার প্লেট এনে তের দিকে এগিয়ে দিল। কিন্তু তে তা স্পর্শ করছে না। অস্থির ভঙ্গিতে তে খাটের উপরে উঠে বসে। বিয়ের শাড়ি আর সাজসজ্জা নিয়ে ছেলে মানুষই ভঙ্গিতে টেনে টুনে কেমন কণ্ঠে বলে উঠল, রাতে আমাকে আম্মা খাইয়ে দেয়। কথাটি শোনা মাত্রই হতভম্ব হয়ে গেল জঙ্কুক। আনমনেই ভাবলো, এত বড় মেয়েকে খাইয়ে দিত? আচ্ছা দিত তো দিত, আমাকে এই কথা বলার কি আছে? কয়েক সেকেন্ড ওভাবে দাঁড়িয়ে থাকে জঙ্কুক। তে তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। জঙ্কুকের উপস্থিত বুদ্ধি যা বোঝার বুঝে নিল। দ্বিধা আর আপত্তি নিয়ে জঙ্কুক চিলঞ্চিতে হাত ধুয়ে এলো। বিছানার উপরে বসে ভাত মেখে তের মুখে তুলে দিল। নির্দ্বিধায় নিঃসংকোচে জঙ্কুকের হাত থেকে মুখে ভাত নিল তে এবং ভাত চিবিয়ে চিবিয়ে বলল, আপনি কি কথা বলতে পারেন না? শুনে ভয়ঙ্কর রকম চমকে উঠে জঙ্কুক। কোনো মতে শুধায়, কেন? কেন আবার? সেই শুরু থেকে আমি একাই বকবক করছি, আপনি একটা কথা বলছেন না। একা একা কথা বলতে আমার একটু ভালো লাগে না। ও, তখন আপনাকে বকেছি বলে রাগ করেছেন? এ কথা শোনা মাত্রই জঙ্কুকের সকল বিস্ময় কেটে গেল। নরম চোখে থেকে আগাগোড়া পর্যবেক্ষণ করলো। নিষ্পাপ বাচ্চা মেয়ে একটা, বয়সী বা কত হবে, নিজের ভাবনা নিজের ভেতরেই আটকে রেখেই তের মুখে আবারও ভাত পুরে দিল জঙ্কুক। তে খেতে খেতে আবারও কথা আরম্ভ করলো। আসলে আমার খুব খিদে পেলে আমি রাগ করি, বকাবকিও করি। দুপুর থেকে খাইনি, না খেয়ে বাসর করব কিভাবে, তাই রাগ করেছিলাম। বাসর শব্দটি শোনা মাত্রই জঙ্কুক শুকনো গলায় বিষম খেলো। হালকা কেশে নিজের মধ্যকার বিস্ময়টুকু লোপাট করে, বাসর করবে? বাসর ঘরে কি করে তুমি জানো? জানবো না কেন, আমি সব জানি। তে খুব সহজ গলায় কথাটি বলেছে। তা দেখা মাত্রই জঙ্কুকের হাত পা যেন জমে গেল। অবাক দৃষ্টিতে চোখ দুটো বড় বড় করে শুধু তের মুখের দিকে তাকিয়েছিল। তে পুনরায় বলে, আমি তো টিভিতে দেখেছি এমন সাজানো করে নতুন বউ তার জামাইয়ের সাথে অনেক কথা বলে, সারা রাত কথা বলে। আজকে আমাকেও তো পুরোটা রাত জেগে কথা বলতে হবে, তাই না? এখন ক্ষুধা পেটে নিয়ে আমি কিভাবে সারা রাত জেগে থাকবো?
পারবো না তো। গ্রামে টেলিভিশন একটা বিরল বস্তু, তবে কারো বাড়িতে না থাকলেও তেদের বাড়িতে একটা আছে সাদা কালো টিভি, যেটা তের বাবা জেহব মিয়া কারেন্ট ছাড়াই ব্যাটারির মাধ্যমে চালিত করে শহর থেকে এনেছে সে। জঙ্কুক শহরে পড়াশোনা করেছে এবং বর্তমানে চাকরিও শহরে করছে, তাই টেলিভিশন সম্পর্কে তার ধারণা আছে। এই টেলিভিশন দেখেই তে যেন কি কি শিখেছে আল্লাহ জানে। কিন্তু এখন তের এই সহজ সরল নিঃসংকোচে বলে দেওয়া কথাগুলো শুনে জঙ্কুক আনমনেই হেসে উঠল। ভাবল মেয়েটা একদম ভোলা ভালা, কিন্তু বয়স কত ওর? আবারও মনে ওঠা প্রশ্নটা এবার আর দমিয়ে না রেখে করেই ফেলল। তোমার বয়স কত? গত মাসেই 14 হয়েছে। 1997 সালে সে 14 বছর বয়সী একটা মেয়েকে খুব একটা ছোট ভাবতে পারছে না জঙ্কুক, কারণ তার মায়েরও এই বয়সেই বিয়ে হয়েছিল। কিন্তু এখন থেকে নিয়ে তার মনে অন্য শঙ্কা দেখা দিচ্ছে। জঙ্কুক বুঝতে পারলো মেয়েটা একেবারেই কাদা মাটির মতো, যেভাবে ইচ্ছা সেভাবেই করে নেওয়া যাবে। শুধুই কি তাই, জঙ্কুকের এটাও মনে হচ্ছে এই কঠিন জীবনে নোংরা কিংবা নিষিদ্ধ বিষয়বস্তু ওর মনকে আজও স্পর্শ করেনি। এমন পবিত্র একটা মেয়ে পেয়ে তার মনটা হঠাৎই খুশিতে ভরে উঠল। সেও তের মতো সহজ গলায় শুধালো, আমার বয়স কত জানো? না তো, আমি আপনার নাম ছাড়া কিচ্ছু জানি না। কি করে জানবো বলুন? আপনার বিয়ে তো নেন্সি আপার সাথে হওয়ার কথা ছিল, কিন্তু সে তো ইউনু ভাইয়ের সাথে পালিয়ে গেল। কথাগুলো বলতে বলতেই তে আচমকায় গা দুলিয়ে হেসে উঠল। পিচ্ছি বউকে পূর্ণ চোখে দেখে জঙ্কুক নিজে থেকেই নিজের বয়স বলল, আমার বয়স 25 বছর। ও মা, আপনি আপনি আমার এত বড়? দেখে কিন্তু মনে হয় না। আপনি দেখতে অনেক সুন্দর। তে এত আদুরি গলায় জঙ্কুকের প্রশংসা করলো যে না চাইতেও জঙ্কুকের ঠোঁটের কোণায় হাসির রোদ চিকচিক করে উঠল। সে আড়াল করলো না, হাসিটা ঠোঁটে জিয়ে রেখেই বলল, তোমার পছন্দ হয়েছে? ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু আপনি আমার থেকে বেশি ফর্সা, বেশি সুন্দর। সবাই বলতো ছোটবেলায় আমার গায়ের রং নাকি আরো কালো ছিল। আপনার কি আমাকে পছন্দ হয়? জঙ্কুক তাৎক্ষণিক কোনো উত্তর দেয় না। তের মুখে খাবার পুড়ে দিয়ে নজর করে ওকে দেখে। না, ওর সৌন্দর্য নয়, মলিন হয়ে যাওয়া মুখটা দেখে। ওই মুখে এত সময় হাসি ছিল, অথচ রূপের কথা আসতেই আধার নেমেছে। যদি বলি পছন্দ হয়নি তো কি করবে? কথাটি শোনা মাত্রই তে গোটা কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে জঙ্কুকের দিকে, তারপরে আনমনেই বলে ওঠে, কালকে আর আপনাদের সাথে যাব না, এখানেই থেকে যাব। এমন উত্তর জঙ্কুক আশাই করেনি। চমকে গিয়ে বলল, কেন? টিভিতে দেখেছি একে অপরকে পছন্দ না করলে যে যার তার বাড়িতে চলে যায়, তারপর অনেক বছর পর যখন আবার পছন্দ হয় তখন বউ আবার জামাই বাড়িতে চলে আসে। এই উত্তর শোনা মাত্রই জঙ্কুক আবারও হাসলো নিঃশব্দে, বউয়ের ছেলে মানসিক কথায় তুষ্ট হয়ে। তার দরকার হবে না। কথাটি বলেই তের মুখে শেষ লোকমাটা তুলে দিল জঙ্কুক। তে খাবার মুখে নিয়ে একপাশে রেখে কোনো মতো শুধালো, কেন কেন? কারণ তোমাকে আমার খুব পছন্দ হয়েছে তে রানী। কথাটি বলেই এঁঠো প্লেট হাতে নিয়ে জঙ্কুক বিছানা থেকে উঠে পড়ল। এদিকে তের যেন খুশির শেষ নেই, তবে মুখের খাবারের একটা গতি করতে হবে দ্রুত। তাড়াতাড়ি করে খাবারটুকু গিলে সে বলে উঠল, ও মা, আপনি আমার পুরো নাম জানেন? কখন জেনেছেন? জঙ্কুক খাবার প্লেটটা টেবিলের ওপর রেখে চিলঞ্চিতে হাত ধুতে ধুতে বলল, বিয়ে পড়ানোর সময় শুনেছি কিম তে রানী। ছোটবেলায় আমার দাদা আমাকে রানী বলে ডাকতেন। দাদা তো নেই, তবে বাবা সেই নামটা ধরে রেখেছেন, কাগজে কলমে লিখে দিয়েছেন কিম তে রানী। তবে এই নামে আমাকে কেউ ডাকে না, সবাই আমাকে তে বলে ডাকে। কিন্তু আমি ডাকবো তে রানী। খুশিতে পাগল প্রায় অবস্থা তের, তবে নতুন পাগলামিতে মাতাল হওয়ার আগে বিছানা থেকে নেমে এক গ্লাস পানি পান করে নিল। তারপর অধীর আগ্রহে ছুটে গিয়ে জিজ্ঞাসা করলো, এই বলুন না, আমাকে কি আপনার সত্যি পছন্দ হয়েছে? সত্যি সত্যি পছন্দ হয়েছে তে রানী। ইস, আপনি কত ভালো গো। নেন্সি আপু এত ভালো বরটা আমাকে দিয়ে গেল। সরাসরি আবারও প্রশংসা শুনে জঙ্কুকের মুখের হাসি দ্বিগুণ হলো। জীবনে প্রথমবার কোনো মেয়ে এত গাঢ়ভাবে তাকে প্রশংসা করেছে বলে মেয়েলি লজ্জা এসে তাকে জড়িয়ে নিল। চোখের পাতা নেমে গেল। অদূরে চলল এক প্রকার দাঁতের নিপীড়ন। এই শুনুন না, আমি আপনার সাথে কোলাকুলি করব। হঠাৎ করে তের এমন কথা শুনে জঙ্কুক আহাম্মক বনে গেল। তার মাথায় ঢোকে না হুটহাট মেয়েটা কিসব বলে উঠে। জঙ্কুক বিস্ফোরিত নয়নে নিষ্পাপ গলায় বলে উঠল, কোলাকুলি কেন? আজকে তো ঈদ না, তাহলে হঠাৎ কোলাকুলি? ঈদের জন্য না তো। তাহলে?
আমি টিভিতে দেখেছি বিয়ে হলেও এমন কোলাকুলি করে। আমাদের বিয়ে হয়েছে তো, তাহলে আমরাও কোলাকুলি করব। এসব শুনে জঙ্কুকের চোয়ালটা ঝুলে গেল। এবার আর তার মনে হলো না মেয়েটা সহজ সরল, উল্টো তার কপাল চাপড়ে বলতে ইচ্ছা করলো, এ আমি কোন আহম্মককে বিয়ে করেছি মাবুদ। কয়েক মিনিট পেরিয়ে গেল, অথচ জঙ্কুক টু শব্দ করছে না। অপেক্ষা করতে করতে অস্থির হয়ে উঠে তে পুনরায় শোধায়, রে কোলাকুলি। মেয়েটির মুখে এখন কোনো হাসি নেই, মায়াময় মলিন বদন। জঙ্কুক উপেক্ষা করতে পারে না, প্রচুর অনাগ্রহে রাজি হয়ে বলল, আচ্ছা করো। কথাটি শোনা মাত্রই তের খুশি আর ধরেককে আনন্দে আতখানা হয়ে জঙ্কুককে আলিঙ্গন করলো। ওর দুহাত জঙ্কুকের পিঠ আঁকড়ে ধরতেই কাচের চুরিতে মিষ্টি মধুর শব্দ উঠালো। এক আকাশ আপত্তি জঙ্কুকের। অবুঝ বইয়ের ছেলে মানুষই আবদারে সে হয়েছিল আহত, কিন্তু এখন ছোট্ট দেহখানি বুকের ওপরে পেয়ে তার হৃদয়টা জুড়িয়ে গেল। জঙ্কুক চোখ বুজে শব্দ করে শ্বাস টানলো। জীবনে প্রথমবার পাওয়া এই নরম স্পর্শে হৃদয় উষ্ণ হলো। পরম আবেশে তলিয়ে গিয়ে ঘোর লাগা গলায় বলে উঠল, এটা কোলাকুলি নয় তেরানি, তবে এটা একে অপরের প্রতি ভালোবাসা। কথাটি বলতে গিয়ে অজান্তেই জঙ্কুকের হাতের বাঁধন শক্ত হলো। তের গায়ের গন্ধে বিমোহিত হয়ে সে ডুবে যাচ্ছে। তাই? কিন্তু আমি জানতাম না গো। আচ্ছা, আমি তোমাকে কি বলে ডাকবো? জঙ্কুক নাম ধরে ডাকবো? কিন্তু তুমি যে আমার অনেক বড়, আর নাম ধরে ডাকলে মা খুব বকবে। তোমার যা ইচ্ছা তাই বলে ডেকো তেরানি। কথাটি বলতে বলতেই জঙ্কুক সোজা হয়ে দাঁড়ালো। অনিচ্ছা সত্ত্বেও থেকে আলিঙ্গন থেকে মুক্ত করলো। ভারী চোখে তের দিকে তাকিয়ে হাসলো। আনমনে ভেবে নিল, এই মেয়েটার সঙ্গে এখন সংসার করা যাবে না, আগে ওকে শিখিয়ে পড়িয়ে নিতে হবে। তে গম্ভীর মুখে আনমনে কিছু একটা ভাবছিল। জঙ্কুক তাকে দেখেই বুঝতে পেরে যায় কি ভাবছে। হয়তো তাকে কি নামে ডাকবে সেটাই ভাবছে। জঙ্কুক এই বিষয় এড়িয়ে থেকে বলে, আচ্ছা এসব পরে ভাবলেও হবে, এখন শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে, ঘুমাতে হবে। ঘুমিয়ে পড়বো? কেন, বাসর করবো না? ফট করেই তের জিজ্ঞাসা করা প্রশ্নটিকে এবার আর এড়িয়ে যায় না জঙ্কুক। শান্তভাবে বলে, আজকে না, অন্য একদিন। ভোর হতেই উঠে পড়ে জঙ্কুক। রাতে আর তাকে মেঝেতে শুতে দেয়নি তে। আদরি গলায় বারণ করে বলেছে, আপনি আমাদের অতিথি, অতিথিকে মেঝেতে শুতে দিলে মা বকবে তো। তের কথা শুনে জঙ্কুকও স্বস্তি পেয়েছে। বেচারার মেঝেতে শোয়ার অভিজ্ঞতা একেবারেই নেই। সদ্য ঘুম থেকে উঠে জঙ্কুক একবার তাকিয়ে দেখে তের দিকে। শাড়ি এলোমেলো করে এই গরমে কাঁথা গায়ে দিয়ে ঘুমাচ্ছে, মুখটা তার দিকেই ফেরানো। বাচ্চা সুলভ চেহারাটা বেশ মায়াবী। জঙ্কুক একটা দীর্ঘশ্বাস ছাড়ে, ভাবে তের চাচাতো বোন নিনসির বয়স তো 15 বছর শুনেছে, তবে মেয়েটা এতটা অপরিপক্ক না, এতটা অবুঝ না যতটা তে অবুঝ। যদি অবুঝই হতো তাহলে বিয়ের আসর ছেড়ে অন্য ছেলের হাত ধরে পালিয়ে যাওয়ার দুঃসাহস কখনোই দেখাতে পারতো না। বাহিরে কলপারে গিয়ে হাত মুখ ধুয়ে নেয় জঙ্কুক। ভেজা মুখ নিয়ে পুরো বাড়িটা কয়েকটা চক্কর কাটে সে। শেষে বাড়ির একেবারে সামনে আম গাছের নিচে দাঁড়িয়ে পুরো বাড়িটাকে নজর ঘুরিয়ে দেখে জঙ্কুক। এটা তেদের বাড়ি। হঠাৎ করে কোণে বদল হওয়ার পর আয়ু বেগম জানিয়েছে কাল পরশু বউ নিয়ে ফিরবে। মেয়েটা তো জানতোই না হঠাৎ করে ওর বিয়ে হয়ে যাবে। একসঙ্গে এত ঘটনা ঘটলে ভয় পেয়ে যাবে। তাছাড়া বিয়ে হতে হতে অনেক রাত হয়ে গিয়েছিল, তাই এই বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছে। আয়ু বেগমের কথা শুনে বাকিরাও সম্মতি জানিয়েছে। কিন্তু কাল রাতে জঙ্কুক থেকে এত কাছ থেকে দেখার পর এখন অন্য কথা ভাবছে। সংশয় নিয়ে গোটা বাড়ি হেঁটে হেঁটে জঙ্কুক আয়ু বেগমকে খুঁজে পায়। তারপর একটু আড়ালে ডেকে নিয়ে মাকে মনের কথা জানায়। আম্মা, 2 বছর পর একেবারে অনুষ্ঠান করে বউ ঘরে তুললে হয় না? মেয়েটা খুব ছোট, স্বামী সংসার বোঝে না, এসব কিছুই বোঝে না। আমি জঙ্কুকের বেশি বলতে পারলো না। আয়ু বেগমের চিন্তিত মুখ দেখে সে চুপ হয়ে যায়। আয়ু বেগম বলে, হঠাৎ করে এসব কথা বললে ওর বাড়ির লোক কি ভাববে? আর ছোট কোথায় পেলি? আমি এই বয়সে বিয়ে করিনি, সংসার করিনি, তোকে মানুষ করিনি। তোর বাবা তো 2 দিনের সংসার ফেলে আমাকে চিরতরে একা করে চলে গেছে চাচা চাচির কাছে থেকে। তোকে বড় করিনি। কিন্তু আম্মা, মেয়েটা একদমই চালাক না, অনেক সরল। তুমি একটু। জঙ্কুক আরো কিছু বলতে চাইলো কিন্তু পারলো না। এরই মধ্যেই মা ছেলের ডাক পড়েছে। সকালের নাস্তা তৈরি, সবাইকে একসাথে খাবার দেওয়া হবে। ছোটবেলায় ডাকাতের খপ্পরে পড়ে জঙ্কুকের বাবা মারা
গিয়েছিল, মায়ের ছায়া তলেই বড় হয়েছে। আয়ু বেগমের কষ্টের জীবন সংগ্রাম সমস্তটাই স্বচক্ষে দেখেছে জংকুক। তাই বোধহয় আজ অবধি মায়ের অবাধ্য হতে পারেনি সে। এমনকি মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু নেন্সি বরযাত্রী বাড়িতে বসিয়ে রেখে পালিয়ে গেল। তারপর হঠাৎ করে বিয়ের আসরে কেউ একজন তার নাম বলল। তখন আয়ু বেগম নেন্সির চাচাতো বোন থেকে পছন্দ করে এবং জংকুকের কাছে এগিয়ে যায়। সেখানেও মায়ের হুকুম অক্ষরে অক্ষরে পালন করে জংকুক থেকে বিয়ে করে নিয়েছে। শুধুই কি তাই, এই যে আজ বিকালে বউ নিয়ে বাড়ি ফিরছে, কারণ সে তো মাকে রাজি করাতে ব্যর্থ হয়েছে যে তেকে 2 বছর পর তুলে আনবে। 14 বছর একটা বাড়িতে থাকার পর সেই বাড়ি ছেড়ে যেতে প্রত্যেকটা মেয়েরই কষ্ট লাগে। মেয়েরা হাউমাউ করে কাঁদে দুঃখে, কিন্তু তে একেবারেই উল্টো। কাঁদবে তো দূরের কথা, মায়ের গলা জড়িয়ে ধরে বলে উঠল, আম্মা আমিও তোমার মতো এখন থেকে জামাই বাড়িতেই থাকবো। এ কথা শুনে সবাই মুখ টিপে হাসলো, কিসব বলা বলি করলো। জংকুক তো তখন প্রচুর অস্বস্তিতে পড়েছিল, বেচারার মুখটা কালো হয়ে উঠেছিল, তাকানো যাচ্ছিল না তার মুখের দিকে। কিন্তু আয়ু বেগম একেবারে স্বাভাবিক ছিল। মাকে চিন্তামুক্ত দেখে জংকুকের ভেতরে ছটফটানি আরো বেড়েছিল। তাই তো গাড়িতে ওঠার পর জংকুক এক টুকরো দেরি করেনি, মার কানের কাছে ফিস ফিস করে প্রশ্ন করেছিল, আম্মা তে এমন একটা কথা বললো, তোমার কি কিচ্ছু মনে হয়নি? কি মনে হবে? আয়ু বেগমের চোখে বিস্ময়। ওকে হাবাগোবা শুনে আয়ু বেগম হেসেছিল বিষাদের হাসি। আয়ু বেগম তখন জংকুককে বলেছিল, খেলাধুলা করার বয়স মেটার, কিন্তু আমরা সবাই মিলে ওকে বিয়ে দিয়ে দিলাম। এই বয়সের মেয়েরা এমনই হয়, এটাই তো ওদের সত্যিকারী রূপ। অথচ এইটুকু বয়সে আমরা ওদের চপলতা চঞ্চলতাকে এড়িয়ে সংসারে ঠুকিয়ে দেই, নইলে পরিবর্তন পুরোপুরি আসার অপেক্ষাটুকু করি না। মায়ের মুখে এমন কথা কখনোই শুনেনি জংকুক। অবাক চোখে শুধু চেয়ে শুনেই গেল সব কথা, আর আনমনেই ভাবল তার মা কি নিজের কৈশোরকে তের মাঝে খুঁজে নিয়েছে। বাড়ি ফিরতে গিয়ে রাত হয়ে গেল। বধূ বরণ করে আয়ু বেগম নিজেই রাতের খাবারের আয়োজন করলো। ছেলে আর ছেলের বউকে পাশে নিয়ে রাতের খাবার খেতে বসলো। কাঠ দিয়ে তৈরি করা পিঁড়িতে বসে খাবার খাচ্ছে সবাই। হঠাৎ করে জংকুকের কাল রাতের কথা মনে পড়ে গেল। তেকে তো রাতে খাইয়ে দিতে হয়, তে এখনো খাওয়া শুরু করেনি, কিন্তু মায়ের সামনে সে নিশ্চয়ই বউকে খাইয়ে দিতে পারবে না। কিছুক্ষণ ভেবে জংকুক নিজের খাবারে মন দিল। তে পুতুলের মতো পিঁড়ির ওপর বসে আছে। আয়ু বেগম আগে জংকুক খাবার বেড়ে দিয়ে প্লেটে ভাত বেড়ে নিল। তারপর হাসি মুখে তেকে বলল, আয় আম্মা আমার কাছে আয়, আমি তোকে খাইয়ে দেই। মায়ের মুখে এমন কথা শুনে জংকুক স্বস্তি পেল, যাক একটা গতি হয়েছে। তুমি আমাকে খাইয়ে দেবে? খুশিতে আটখানা হয়ে তে পিড়ি নিয়ে এগিয়ে যায় আয়ু বেগমের কাছে। আয়ু বেগম পুত্রবধূর মুখে ভাত পুড়ে দিয়ে বলে, হ্যাঁ দেব তো, আমি তো আর একটা আম্মা হই, জানিস তো সেটা? হ্যাঁ হ্যাঁ জানি তো, আম্মা আমাকে সব বলে দিয়েছে। তাছাড়া আমি টিভির ভেতরে দেখেছি তুমি আমার শাশুড়ি হও। এটা শোনা মাত্রই জংকুকের কাশি উঠে যায়। হঠাৎ ভাতগুলো গলায় আটকে তার অবস্থা খারাপ করে দিল। আরে আরে জংকুক, কি হয়েছে তোর? আয়ু বেগম ব্যস্ত হয়ে যায় ছেলের এমন অবস্থা দেখে। সে ভাতের প্লেট হাতে নিয়ে উঠে যাবে ভাবতেই জংকুক এক গ্লাস পানিতে চুমুক দিল, কিন্তু কাশি থামছে না। অবস্থা বেগতিক দেখে হঠাৎ করে তে উঠে এলো। জংকুকের কাছাকাছি হাঁটু মুড়ে বসে জংকুকের পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। আদরি গলায় সান্ত্বনা দিল, সয়ে যাবে, একটু আস্তে ধীরে পানি খান না, লক্ষ্মী ছেলের মতো একটু সোজা হয়ে বসুন তো দেখি। কথাটি বলে পাতলা নরম হাতে জংকুকের পিঠে হাত বুলিয়ে যাচ্ছে তে। পানির কুদ্রতে নয়, হঠাৎ করে তের এমন কাণ্ডে অবাকের চূড়ান্তে পৌঁছে গিয়ে জংকুকের কাশিটা কমে এসেছে। বিস্ময় ভরা চোখে জংকুক দেখে তেকে তাকিয়ে। নির্ভেজাল মেয়েটা পরম আনন্দে ও ভালোবাসা নিয়ে তার পিঠ ডলে যাচ্ছে। আর জংকুক সে লজ্জা ও অহেতুক ভয়ে জড়সড় হয়ে গেল মুহূর্তেই। সয়ে গেছে, তুমি খেয়ে নাও। জোরপূর্বক কথাটি বলতে গিয়ে আরো কয়েকবার কেসে উঠে জংকুক। এটা না বলে কি উপায় আছে, কারণ আয়ু অবাক চোখে তার দিকেই তাকিয়ে আছে। মায়ের মুখটা কেমন গম্ভীর দেখাচ্ছে। তাই তো হঠাৎ করে ভালো হওয়ার ছল করে থেকে সরিয়ে দিতে চাইলো, কিন্তু মেয়েটা তো রাজি হলো না। কই থেমেছে? আপনি এখনো কাশছেন? আমাকে একটু ডলে দিতে দিন তো, আর একটু সময় লাগবে, এরপর একেবারে সয়ে যাবে। এখন আপনি চুপ করুন তো, কথা বললে কিন্তু কাশি থামবে না।
বেচারা জঙ্কুক কি আর করবে, মেনে নিল বউয়ের আদর আর মায়ের গাম্ভীর্য। তবে বুকের ঝড়টুকু সে রাখবে কোথায়, জায়গা নেই। অজ্ঞাত ঘাড় ভেঙে খাবারে মন দিল, জান প্রাণ সঁপে দিয়ে কাশি আটকানোর গোপন সংগ্রামে নামলো। ইস, সে এখন বোধহয় মরে গেলেই বাঁচত। নতুন করে আরো 2-3 মিনিট মালিশ করার পর জঙ্কুক পুরোপুরি স্বাভাবিক হলো। পুরোটা সময় আয়ু বেগম কোনো কথা বলেনি, মনোযোগ দিয়ে ছেলে এবং বউয়ের কাণ্ড কারখানা দেখেছে। এমন বাইরে থেকে গম্ভীর হয়ে থাকলেও এই দৃশ্য আয়ু বেগমের বুকে আশার আলো জাগিয়েছে। ভবিষ্যৎ নিয়ে সে কিছু একটা আজ করেই আনমনে খুব খুশি হয়েছে। অথচ জঙ্কুক সেসবের কিচ্ছু জানলো না। না জেনে শুনে মা সম্পর্কে একটা ভুল ধারণা তার মনে জন্ম নিল। জঙ্কুক ঠিক হওয়ার পর তে উঠে এসে নিজের পিড়িতে বসে বলল, ও আম্মা, খাইয়ে দাও। আয়ু বেগম কিছু একটা ভাবছিল। তের কথা শুনে হকচকিয়ে উঠল, তবে নিজেকে স্বাভাবিক করে হেসে পুনরায় খাইয়ে দিতে লাগলো। এদিকে জঙ্কুক নাকে মুখে কয়েক লোকমা খাবার খেয়ে তাড়াতাড়ি খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো। পালায় ভাব করে বলল, আমার খাওয়া শেষ আম্মা, আমি শুতে গেলাম। বলার পর আর দেরি করলো না সে। হন্তদন্ত হয়ে খাবার ঘর থেকে নিজের ঘরে চলে গেল। সব বুঝে আনমনে হাসে আয়ু বেগম। বুকের ভেতরে হাসিটুকু লুকিয়ে তের মুখে লোকমা তুলে দিয়ে বলে, তে, আমার ছেলেকে তোর কেমন লাগে? খুবই ভালো। কাল রাতে আমাকে কত আদর করে খাইয়ে দিল, কত সুন্দর করে কথা বলল। তে খুব আমাদের সাথে শাশুড়িকে সমস্ত কথা জানিয়ে দিল। তবে এটা জানলো না স্বামীর কথা এভাবে শাশুড়িকে বলতে নেই। শুধু কি তাই লজ্জা পাওয়া উচিত? এই বোধটুকু ওর মাঝে দেখাই গেল না। পছন্দ হয়েছে? সারা জীবন আমার ছেলের সাথে থাকতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ, পারবো তো, খুব পারবো। কিন্তু আমার যে তোমাকেও খুব পছন্দ হয়েছে, আমি তো তোমার সাথেও থাকতে চাই। তুমি কি আমাকে তোমার সাথে রাখবে না? এবারের কথাগুলো আয়ু বেগমের বুকে গিয়ে বিঁধল। নিজের একটা মেয়ের কমতি সবসময় অনুভব করেছে সে। ছেলেকে তাড়াতাড়ি বিয়ে করানোর এটাও একটা কারণ ছিল, কিন্তু আয়ু বেগম আশা করেনি ছেলের বউ তার কাছে মেয়ের মতোই এমন একখানা আবদার করে বসবে। আয়ু বেগম আবেগে আক্রান্ত হয়ে এঁঠো প্লেট এক হাতে নিয়ে অন্য হাতে থেকে বুকে জড়িয়ে নিল। কপালে চুমু এঁকে তেল চিপচিপে মাথায় থুতনি ঠেকিয়ে বলল, রাখবো তো আম্মা, তোকে আমার বুকে রাখবো। শুয়ে পড়ার কথা বলে রুমে এসেও বিছানায় গেল না জঙ্কুক। আধা ঘন্টা জুড়ে খড়ময় পায়চারি করল। বারবার দরজার দিকে তাকিয়ে তের আগমনের প্রত্যাশায় অস্থির হয়ে উঠল। না পেরে একটা উপন্যাসের বই মেলে বসলো চেয়ারে, কিন্তু মনোযোগী হতে পারল না। 1.5 ঘন্টায় 1 পৃষ্ঠা পড়তে পারল না সে। মনটা খালি বারবার খোলা দরজার দিকে গিয়ে তাকে চঞ্চল করে তুলল। রাত 11:15টার দিকে তে নয়, জঙ্কুকের ঘরে আয়ু এলো। ভেতরে ঢুকে সে দরজা আটকে দিল। জঙ্কুক পিঠ দিয়ে বসেছিল পড়ার টেবিলের চেয়ারে, ফলে দরজা দিয়ে কে ঢুকেছে জানলো না। বিধায় প্রথম দফায় তে এসেছে ভেবে দ্রুত বইটা বন্ধ করে পেছনে তাকিয়ে মাকে দেখতে পেয়ে ভয়ে ভিতরটা কেঁপে উঠল। না রাগে নয়, বিস্ময়ে নয়, খাবারের সময় সেই লজ্জায় সে আড়ষ্ট হয়ে গেল। আপনি নেমে যাওয়া চোখ সে আর ওপরে তুলতেই পারল না। বলেছিলি শুয়ে পড়বি, এখনো ঘুমোসনি যে? এই প্রশ্নের উত্তর আয়ু জানে, তারপরও করেছে ছেলের অবস্থা দেখার জন্য। এদিকে জঙ্কুক বলার মতো কোনো উত্তরই পেল না। সে তো আর তের মতো নয় যে চট করে বলে দেবে তের অপেক্ষায় ঘুমায়নি, ওকে নিয়ে তবেই ঘুমাবো। এই নির্লজ্জ কথাটা সে কোনো দিনই বলতে পারবে না, কিন্তু এখন জবাব কি দেওয়া যায় বেচারা সেটাও ভেবে পাচ্ছে না। তে আমার ওখানে ঘুমিয়ে গেছে। কথাটি বলে আয়ু বেগম জহুরি চোখে জঙ্কুককে দেখল। চোখ মুখে অস্বস্তি ও লজ্জা ক্রমশই গাঢ় হচ্ছে। তা দেখে মায়ের মনটা হেসে উঠল। সন্তানের বেগতিক অবস্থা আয়ু বেগম আর বাড়তে দিল না। নিজে থেকেই বলে গেল, মেয়েটা ছোট, আমি চাই না ওর ওপর এখনই স্বামী এবং সংসারের হাল চাপিয়ে দিতে। তুই ঠিকই বলেছিলি, ও তো স্বামী সংসারের মানিটাই জানে না। এত সরল মেয়ে, এখনো একেবারে নরম কাটা, ওকে নিজের মতো করে তৈরি করতে হবে জঙ্কুক। এটুকু বলেই আয়ু বেগম এগিয়ে গিয়ে জঙ্কুকের মাথায় কাঁধে হাত বুলিয়ে বলে, আমাকে কয়েকটা মাস সময় দে বাপ, ওকে তোর উপযুক্ত করে তুলি। আমার উপর বিশ্বাস রাখিস। মুখরা নয়, ঘোমটা মাথায় লজ্জা পেতে পারে এমন লাল টুকটুকে বউ তোর সামনে হাজির করব, যে তোকে দেখে লজ্জায় লাল নীল হয়ে হাসবে, রেধে বেড়ে তোকে। একটু আগে মায়ের চোখে চোখ রাখতেও মর্মর অবস্থা ছিল জঙ্কুকের, অথচ এ কথা শোনা মাত্রই আবেগে উতলে উঠে বলল, না আম্মা, দোহাই লাগে তোমার, রেধে বেড়ে তুমিই খাওয়াবে। তুমি আমার পাতে ভাত না বেড়ে দিলে আমার গলা দিয়ে খাবার
খাবার নামবে না। জঙ্কুকের কথা শুনেই আয়ুর ঠোঁটে তৃপ্তিদায়ক হাসি ফুটে উঠে বলে, কিন্তু আমি কতকাল রেঁধে বেড়ে খাওয়াবো, মরতে তো। তুমি 1000 বছর বাঁচবে আম্মা, আমার আম্মা 1000 বছর বাঁচবে আর আমাকে রেঁধে বেড়ে খাওয়াবে। মাকে দিয়ে কাজ করাবি আর বউকে বুঝি পালঙ্কে পায়ের উপর পা তুলে বসিয়ে বসিয়ে খাওয়াবি। তাকে তো তুমি কাজ করতে দিচ্ছ না, এমনকি নিজের হাতেই খাইয়ে দিচ্ছ। কি করব বল, তোর শাশুড়ি বারবার বলে দিয়েছে রাতে ওকে নিজের হাতে খাইয়ে দিতে। ও রাজি না হলে বকাঝকা করে হলেও খাওয়াতে। ছোটবেলা থেকেই খাইয়ে দেওয়ার অভ্যাস নাকি এখনো ছাড়াতে পারেনি। এরপর জোর করে 3 বেলার জায়গায় 1 বেলা করেছে। বহু চেষ্টা করেছে এই অভ্যাসটা ছাড়াতে। এখন আমাকে বলল আমি যেন ওর এই পাগলামিটা ছাড়াই, কিন্তু ওর একরত্তি মুখটা দেখলে বুকটা আমার হাহাকার করে ওঠে। তাই তো বলছি ওকে আগে নিজের মতো। আয়ুর সব কথা গভীর মনোযোগ দিয়ে শুনলেও জঙ্কুক এখানে এসে ব্যস্ত হলো। তোমার যেভাবে ভালো মনে হয় তাই করো আম্মা, তোমার কোনো কিছুতেই আমার এক ফোঁটাও আপত্তি নেই। বেশ, তাহলে আজ থেকে তুই আমার কাছে থাকবে। তুই এখন ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। আর আমি চাইতে বাড়িতে সব পড়াশোনা করুক। মা যদি শিক্ষিত না হয় তাহলে বাচ্চা কাচ্চাকে কিভাবে মানুষ করবে? তুই চাকরি সামলে রোজ ওকে ঘন্টাখানেক সময় দিতে পারবি না? আয়ু প্রশ্নবোধক চিহ্নে চোখ মুখ ভাসিয়ে ছেলের দিকে তাকিয়ে আছে। উত্তর পেতে উদ্বিগ সে, কিন্তু জঙ্কুক বিশাল মনের অধিকারিণী মায়ের কথা শুনে মগ্ন। সে ভেবে পাচ্ছে না আয়ু বেগম কি তের শাশুড়ি হয় নাকি আপন মা। কোনো নারী কি এত সহজে পুত্রবধূকে গ্রহণ করতে পারে, ভবিষ্যৎ ভেবে চিন্তা করতে পারে? জঙ্কুক এই মুহূর্তে তা ভেবে পেল না। অজ্ঞাত পরিস্থিতি কবুল করে পরিতৃপ্ত মনে জানালো, পারবো আম্মা। এই শুনে খুশিতে আয়ু বেগম বিদায় নিল আর জঙ্কুক ঘরের বাতি নিভিয়ে বালিশে মাথা রাখলো। কিন্তু আশ্চর্যের বিষয়, অনেক রাত অবধি জঙ্কুকের ঘুম এলো না। মাত্র একটা রাত মাত্র তের সাথে ঘুমিয়েছিল। বেখেয়ালে কাল রাতে ওই ছোট্ট শরীরটা তার কাছে এসেছিল, গায়ের ওপর নরম হাত পা চড়িয়ে দিয়েছিল। জঙ্কুক প্রতিবার বিরক্ত হয়ে তেকে সরিয়ে ঠিকঠাক ভাবে শুইয়ে দিয়েছে। তবে কালকে বিরক্ত হলেও আজ রাতে তার মনটা এসবের আকাঙ্ক্ষায় বারবার ব্যথিত হচ্ছে। হৃদয়টা জ্বলছে তীব্র হয়ে, ঘুম কেড়ে নিয়েছে। গ্রামের প্রথা অনুযায়ী নতুন বউয়ের মুখ দেখা উপলক্ষে আয়ু তার গ্রামবাসী এবং কিছু আত্মীয় স্বজনদেরকে দুপুরে দাওয়াত করে খাওয়াবে। তাই জঙ্কুক সকাল সকাল ঘুম থেকে উঠতেই তার হাতে বাজারের ব্যাগ ধরিয়ে দিয়েছে এবং সঙ্গে লম্বা লিস্ট। সাথে জঙ্কুকের দাদির গড়া এক জোড়া ছোট্ট নূপুর জঙ্কুকের হাতে দিয়ে বলেছে নূপুর জোড়া ভেঙে তের জন্য সুন্দর এক জোড়া নূপুর গড়ে আনতে। জঙ্কুক যখন জিজ্ঞাসা করেছে এই ছোট্ট নূপুর জোড়া কার, তখন আয়ু বেগম বলেছে জঙ্কুকের দাদির খুব মেয়ের শখ ছিল, তবে তার একটা মাত্রই ছেলে হয়েছে, তাই খুব শখ করে জঙ্কুকের মেয়ের জন্য নূপুর জোড়া গড়েছিল। সেটা অনেক আগের কথা, দাদি এখন গত হয়েছে। আর তাছাড়া জঙ্কুকের মেয়ে কবে আসবে সেটারও তো ঠিক ঠিকানা নেই। তাই আয়ু বেগম সিদ্ধান্ত নিয়েছে এই নূপুর জোড়া ভেঙে সাথে কিছু টাকা যোগ করে তের জন্য সেম ডিজাইনের নূপুর বানানো হোক। জঙ্কুক তা শুনে হাজার বারণ করলো, তবে শুনল না আয়ু বেগম। জোর করে ছেলের হাতে ধরিয়ে দিল নূপুর জোড়া। অজ্ঞাত জঙ্কুক বাধ্য হলো নূপুর জোড়া নিতে, তবে মনে মনে সিদ্ধান্ত নিয়েছে দাদির শখ করে করা নূপুর জোড়া সে তার মেয়ের জন্যই রাখবে। মাকে জানাবে না সে কথা। সেম ডিজাইনের একটু বড় করে তের জন্য সে নিজে গড়ে আনবে নূপুর। ভ্যান ভর্তি বাজার নিয়ে বাড়ি ফেরার পর জঙ্কুককে নারকেল গাছে উঠতে হয়েছে। মেহমানদের জন্য ক্ষীর তৈরি হবে, তাই পুকুরেও নামতে হয়েছে বড় মাছ ধরতে দুপুরের ভোজনের জন্য। আয়ু বেগম নিজের খামারের 10খানা মোরগ জবাই করেছে, সঙ্গে আবার জঙ্কুক বাজার থেকে গরুর গোশও এনেছে। হাতের ডাল দিয়ে মাছের মাথার মুড়িখণ্ড, সঙ্গে ছোট চিংড়ি দিয়ে সবজি রান্না করেছে। এত রান্নাতে পাশের বাড়ির মহিলারা তাকে সাহায্য করেছে। দুপুরে মহাভোজনের পর জঙ্কুক লম্বা একটা ঘুম দিয়েছে। ঘুম থেকে উঠল একেবারে মাগরিবের পর। এতখানি সময় সে ঘুমিয়েছে, অথচ কেউ তাকে একটাবার বিরক্তও করেনি। এ কথায় বিছানায় বসে ভাবছিল জঙ্কুক। এরই মধ্যে আয়ু বেগম ঘরে এসে জিজ্ঞাসা করলো, সন্ধ্যার নাস্তায় চা বিস্কুট খাবি নাকি হাতের তৈরি সেমাই মুড়ি? জঙ্কুক হাই তুলল, আড়মোড়া ভেঙে জানালো, শুধু 1 কাপ চা দাও আম্মা, আর কিছু খাবো না। দুপুরের খাবারটা খুব ভারী হয়ে গেছে। আচ্ছা, চা করে দিচ্ছি, তুই গিয়ে হাত মুখটা ধুয়ে আয়। জঙ্কুক মায়ের কথা মতো বাহির থেকে হাত মুখ ধুয়ে এসে গামছা দিয়ে মুখ মুছে চেয়ারে বসতেই কাচের চুরির শব্দ শুনে চমকে উঠে। পেছনে ফিরতেই মাকে নয়, চায়ের কাপ হাতে তেকে দেখতে পেল। তেকে দেখা মাত্রই তার মনটা আনন্দে উৎফুল্লিত হয়ে গেল। আজ সারাটা দিন জঙ্কুক 1 মিনিটের জন্য তেকে কাছে পায়নি। বাড়িতে করা আয়োজন নাকি কালকে
আগের করা ব্যাপারের আড়ষ্টতা তা জঙ্কুক জানে না, তবে এই আড়ষ্টতা কাটিয়ে তেকে কাছে ডাকতে পারেনি সে। নিজেও একটাবারের জন্য কাছে যেতে পারেনি, বরং দূর থেকে তের ছায়ামূর্তি দেখার সঙ্গে সঙ্গে মাথা নামিয়ে চুপচাপ সেখান থেকে সরে গেছে। সে নিজেই তো পালায় পালায় করে কাটিয়েছে সারাটা দিন, কিন্তু এখন এই একাকী বদ্ধ রুমে আয়ু বেগম তেকেই কেন চা হাতে দিয়ে পাঠিয়েছে তা বুঝতে বাকি রইল না জঙ্কুকের। মায়ের এমন কাণ্ডে আনন্দে তার বুকটা ভরে উঠল। তে স্বাভাবিক ভঙ্গিতেই হেঁটে এসে চায়ের কাপটা টেবিলের উপরে রেখে জঙ্কুককে বলে, আপনার চা বিস্কুট নিয়ে আসি। উত্তর দিল না জঙ্কুক, সে তো আচ্ছন্ন নতুন বউয়ের রূপে। তে আজকে সবুজ রঙের একটা জামদানি শাড়ি পরেছে, চুলগুলো বেঁধেছে লাল ফিতা দিয়ে, চোখে গাঢ় কাজল আর ঠোঁটে তো হাসি লেপ্টে আছে এক ফালি চাঁদ হয়ে। জঙ্কুক ঘোর লাগা দৃষ্টিতে তেকে দেখে যাচ্ছে, কোনো উত্তর দিচ্ছে না। তা দেখে তে বলে, এই কি দেখছেন? কি বিস্কুট আনবো নাকি বললেন না তো? জঙ্কুক চমকে উঠল, লজ্জা পেতে গিয়েও হেসে ফেলল। ভাগ্যিস তে তার চোখের ভাষা বুঝতে পারেনি, যদি বুঝতে পারতো তাহলে তো জঙ্কুক লজ্জাতে শেষ হয়ে যেত। বিস্কিট লাগবে না, শুধু চাই হবে। তে পাশের চেয়ারে বসে পা দোলাতে দোলাতে বলে, কেন কেন লাগবে না? আমার বাবা তো বিস্কিট ছাড়া চা খেতেই পারে না। ঘরে বিস্কিট না থাকলে আমার তো তাকে দোকান থেকে এনে দিতে হতো। তুমি দোকানে যেতে? হ্যাঁ, আমাদের বাড়ির সামনেই তো টুনিদের দোকান ছিল। ওর বাবা আর ফুপু মিলে দোকানদারি করত। আমাকে দেখেই তো টুনির ফুপু কত সুন্দর করে হাসতো আর কত কিছু জিজ্ঞাসা করতো। তে আরো অনেক কিছুই বলল, কিন্তু সমস্ত কথা যেন জঙ্কুকের মাথার ওপর দিয়ে গেল। সে চা খেতে খেতে চোখ ঘুরিয়ে বউয়ের রূপ জরিপ করতে লাগলো। মনের চঞ্চলতা দমাতে না পেরে জিজ্ঞাসা করে ফেলল, তে রানী, শাড়িটা তুমি পরেছো? আমি? না বাবা না, আমি শাড়ি পরতে পারি না, আম্মা পরিয়ে দিল। কথাটি বলে থামেতে দু হাতে বেনিগুলো সামনে টেনে এনে জঙ্কুককে দেখিয়ে বলে, এগুলো তো মা বেঁধে দিয়েছে। কি সুন্দর হয়েছে না? হ্যাঁ, খুব সুন্দর লাগছে। নরম গলায় জবাব দিল জঙ্কুক। বেনুনি একটা নিজের হাতে ধরে দেখতে লাগলো, তাতে যেন খুশিতে আটখানা হয়ে তে বলতে শুরু করলো, এভাবে তো আমি কখনোই চুল বাঁধতে পারতাম না। নেন্সি বাঁধতে পারতো। নেন্সি আপুকে আমি কত বলতাম, আমাকে একটু বেঁধে দিত না। কি ভাব দেখাতো। আম্মাকে বলতাম, জানেন আম্মা পারতো না। তবে আমার এই আম্মা খুব সুন্দর করে বাঁধে, তাই না? জানেন আম্মা আমাকে নুপুরও বানিয়ে দেবে বলেছে। আমার যে কি খুশি লাগছে। জঙ্কুক তাকিয়ে দেখে তের চোখে মুখে সত্যি খুশির ঢেউ দেখা যাচ্ছে। জঙ্কুক মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, আনন্দিত চিত্তে বলে ওঠে, আমিও তোমাকে কিছু দেই। আপনি দিবেন? কি দিবেন আমাকে? তে উদ্বিগ্ন খুব। জঙ্কুক কাপ রেখে নিঃশব্দে উঠে গেল। জঙ্কুকের ছোটখাটো একটা আলমারি আছে, বিখ্যাত সব লেখকের বই দিয়ে ঠাসা। জঙ্কুক বই পড়তে খুব ভালোবাসে। তার খুব ইচ্ছা ছিল বিয়ের পর বউ নিয়ে বই পড়বে, তাই পাকা কথা হওয়ার পর নতুন বইয়ের নাম করে কিছু বই কিনেছিল। এখন আলমারি থেকে সেই বইগুলোর প্যাকেট এনে তের দিকে দিয়ে বলে, নাও খুলে দেখো। এত বড় প্যাকেট, কি আছে এতে? প্রশ্নের উত্তর দিল না জঙ্কুক। চায়ের কাপে ছোট্ট করে চুমুক দিয়ে বইয়ের উচ্ছ্বাস দেখতে মন দিল। এদিকে তে মন প্রাণ সঁপে দিয়ে প্যাকেট খুললো। এক এক করে বের করলো চার খানা উপন্যাসের বই। বইগুলো টেবিলের উপরে ছড়িয়ে রেখে খুশিতে তে এক প্রকার চিৎকার করে বলে উঠল, ও মাগো, এগুলো আমার জন্য? এতটাও তো আশা করেনি জঙ্কুক। ভেবেছিল অবুঝদের বইয়ের প্রতি কোনো মন নেই, তাই ফলস্বরূপ বিস্মিত নয়নে তের দিকে তাকিয়ে জঙ্কুক জিজ্ঞাসা করলো, তুমি খুশি হয়েছো তে রানী? খুশি মানে? আমার তো নাচতে ইচ্ছা করছে। জানেন কোথা থেকে যেন একটা বই পেয়েছিলাম, পড়েছিলাম। তারপর থেকে তো আরো বই পড়তে মন চাইতো। বাবাকে কিনে দিতে বললে বাবা দিত না, বলতো বড় হও তারপরে পড়ো। কিন্তু নেন্সি আপু ততদিনে অনেকগুলো বই পড়ে ফেলেছে। আমি ওর কাছে চাইলে আমাকে দিত না। নেন্সি আপু কেন যেন আমাকে পছন্দ করতো না। কথাগুলো বলতে বলতে তের মন মলিন হয়ে আসে। প্রসঙ্গ পাল্টাতে চট করে জঙ্কুক বলে, আগের কথা ছাড়ো, এখন থেকে পড়বে, আমি এনে দেব। সত্যি? সত্যি তে রানী, এগুলো পড়ে শেষ করো, তারপর আরো এনে দেব। আর শোনো, এখন থেকে তুমি আমার কাছে প্রতিদিন পড়বে। আমি জানি, তাই তো আম্মা আমাকে এখানে পাঠিয়েছে। আম্মা বলেছে আপনার কাছে ইংরেজি আর অঙ্ক সবকিছু পড়তে। কথাটি শোনা মাত্রই জঙ্কুক আজ করে নিল তার আম্মা তেকে পড়িয়ে শিখিয়ে পাঠিয়েছে তার কাছে। প্রথম দিন বলে জঙ্কুক তেকে বেশি কিছু শিখালো না, বেসিক কিছু জিনিস বোঝালো। তবে তে কতটুকু বুঝেছে তা জানে না জঙ্কুক। উপন্যাসের বইগুলো বুকে চেপে ধরে কেমন মিটমিট করে হাসছে মেয়েটা। এতক্ষণ জঙ্কুক যে কত কিছু তাকে বলেছে পড়া সম্পর্কে, সেটা আদৌ কি তের মাথায় ঢুকেছে নাকি আল্লাহ জানে। তেকে দেখেই বোঝা
বোঝা যাচ্ছে সে নিজস্ব ভাবনাতে বিভোর। হঠাৎ করে তে বলে উঠল, এই এই শুনুন না, আমি আপনাকে একটু ভালোবাসি। অপ্রত্যাশিত এই প্রশ্নে জঙ্কুকের বুকে ধাক্কা লাগলো। বিস্ফোরিত নয়নে থেকে ভালোভাবে পর্যবেক্ষণ করলো। এরপরে হঠাৎ করে তার মনে পড়ল বিয়ের রাতে সে তের কোলাকুলিকে সংশোধন করে বলেছিল, এটা কোলাকুলি নয় তেরানি, এটা একে অপরের প্রতি ভালোবাসা। একথা মনে পড়তেই জঙ্কুক সহজ হলো। নরম চোখে তের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আমাকে ভালোবাসবে? হ্যাঁ, এতগুলো বই দিলেন তাই আমি টিভিতে দেখেছি উপহার দিলে কোলাকুলি মানে ভালোবাসতে হয়। আমি একটু বাসি আপনাকে। শেষে প্রশ্নটি করতে গিয়ে মাথাটা বাঁ দিকে হেলিয়ে দিয়েছে তে। তেমন ভাবে জঙ্কুকের দিকে তাকিয়ে আছে। ইস, জঙ্কুক বোধহয় এখন খুশিতে পাগল হয়ে যাবে। আরে সে তো এক পায়ে খাড়া ছিল। তারপর বইয়ের এই অপ্রয়োজনীয় মিঠা আবদার, মায়াময় একরত্তি মুখ, তার বুক কাঁপছে। জঙ্কুক আর এক দ্বন্দ্ব দেরি করলো না, চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তেও বইগুলো টেবিলে রেখে খুশিতে আটখানা হয়ে দু হাতে চাপড়ে ধরলো জঙ্কুকের বলিষ্ঠ দেহখানা। আর জঙ্কুক বুকে আগলে নিল বউকে। শক্ত হাতের বাঁধনে একেবারে মিশিয়ে ফেললো দেহের সাথে দেহ। 1 মিনিট পর নতুন শাড়ির ভাঁজে স্নো পাউডার আর নারকেল তেলের গন্ধে মাতাল হলো জঙ্কুক। এরপর তের কাছে প্রশ্ন করলো, তেরানি, এখন আমি তোমাকে একটু ইংরেজিতে ভালোবাসি। ইংরেজিতে ভালোবাসবেন? এটা কেমন করে বাসে? জিজ্ঞাসা করতে গিয়ে একটু সোজা হয় তে। জঙ্কুকও আলিঙ্গন মুক্ত করে তেকে, তবে দু হাতে তের কোমরটা এখনো জড়িয়ে আছে। সেভাবেই বলে, আই লাভ ইউ টাইপের ভালোবাসা। ও আচ্ছা আচ্ছা, ওটা আমি টিভিতে দেখেছি, কিন্তু বেশি একটা দেখতে পারিনি তাই মনে নেই। বাসবো? হ্যাঁ হ্যাঁ, বাসন। কথাটি বলে ডান গাল এগিয়ে দিল জঙ্কুকের দিকে। খুশি হলো জঙ্কুক, কিন্তু এই অসাধ্য সাধন চট করেই করতে পারলো না। সাহসী পেল না। একটু সময় নিয়ে শুকনো ঢোক গিলে নিজেকে প্রস্তুত করলো। তারপর তের তুলতুলে গালে অদর ছুঁয়ে বুকের সমস্ত প্রেম এঁকে দিল। জীবনে প্রথমবার জঙ্কুক কোনো নারীকে হৃদয়ের গভীর থেকে স্পর্শ করলো। বুকের প্রণয় সমস্তটা উজাড় করে দিল নারীটির সম্মুখে। কিন্তু তার অবুঝ বউটি আদৌ যে সেই পূর্ণাঙ্গ নারীর অধিকারিণী হয়নি। ও কি বুঝবে জঙ্কুকের স্পর্শে লেখা ভালোবাসার কথা? বুঝবে না। তার সরল বউ এখনো যে কিছুই বোঝে না। জঙ্কুক সোজা হয়ে দাঁড়ালো, কিন্তু স্বাভাবিক হতে পারল না। তার অদরে যেন কিছু একটা লেপ্টে আছে, যা তাকে অসাড় করে রেখেছে। এদিকেতে খুশিতে বা গাল সরিয়ে ডান গাল পেতে দিয়ে বলল, এটা তো একটু ইংরেজিতে ভালোবাসুন। মন বেসামাল, মস্তিষ্ক এলোমেলো। এমন বাজে পরিস্থিতিতে দাঁড়িয়েও জঙ্কুক হেসে ফেলল। বউয়ের নির্ভেজাল আবদারে হৃদয় নেচে উঠল। এবার আর আবেগে নয়, পুরুষালী মনের কামনা থেকেও নয়, বরং স্বচ্ছ ও তুষ্ট মন নিয়ে দু হাত বাড়িয়ে জঙ্কুক থেকে কাছে ডাকলো, এসো ভালোবাসি। না না, কোলাকুলি মানে বাংলাতে ভালোবাসা নয় তো, আমার ইংরেজিতে চাই। ইংরেজিতে ভালোবাসুন। আচ্ছা, ইংরেজিতেই বাসবো, কিন্তু কাছে আসো। শুনেই এগিয়ে গেল তে। দু পা উঁচু করে জঙ্কুকের গলাটা জড়িয়ে ধরলো। বলল, এভাবে ধরতে দেখেছি টিভিতে, এটাকে কি বলে? জঙ্কুক দু হাত দিয়ে তের কোমরটা জড়িয়ে ধরে বলল, এটাকে বোধহয় সোহাগ বলে। উত্তরে তে একটু ভাবুক হলেও মেনে নিল। এরপর আগের মতোই সেই বায়নাটা আবার করে বলল, এখন এখন তাহলে ইংরেজিতে ভালোবাসুন। এরপর কিন্তু পড়তে হবে, আমার কাছে সময় মতো পড়তে আসতে হবে। পড়া শেষ হলে রোজ রোজ ইংরেজিতে ভালোবাসবো। সত্যি? হ্যাঁ সত্যি। শুধু তাই না, যে বইগুলো দিলাম এগুলো শেষ হলে নতুন বই এনে দেব। সাথে লাল, নীল, সবুজ যেই রঙের চুড়ি চাইবে তাই এনে দেব। ও মা, আপনি কি ভালো গো। আমি সব পড়বো, সব পড়া শেষ করে রোজ রোজ পড়তে আসবো। মনে থাকবে তো তেরানি? 100বার থাকবে। এখন দিন দিন ইংরেজিতে ভালোবাসা দিন। তে পেতে দেওয়া গালে জঙ্কুক অদর ছুঁয়ে ভাবতে লাগলো, যদি তে সমস্ত কিছু বুঝতে পারতো, যদি এসবের মানে বুঝতো, তাহলে কি রাজি হতো? তাহলে কি এমন নির্লজ্জ বাহানা করতো? তারপর থেকে পূর্ণের ধারাবাহিকতায় জঙ্কুকের জীবনটা চলতে শুরু করে। পূর্ণের ন্যায় সমস্ত কিছু হয়, তবে তার মধ্যে যুক্ত হয়েছে তের মতো মিষ্টি বোকা একটা বউ, যাকে প্রতি সন্ধ্যায় পড়াশোনার বাহানায় ইংরেজিতে আর বাংলাতে ভালোবাসতে এক প্রকার আসক্ত হয়ে উঠেছে জঙ্কুক। পুরোটা দিন এই ভালোবাসার সময়টুকুর অপেক্ষায় মরিয়া হয়ে থাকে জঙ্কুকের মন।
এভাবেই 2 সপ্তাহ কেটে যায়। হঠাৎ করে একদিন ভোরবেলা কারো চিৎকার চেঁচামেচি এবং কান্নাতে ঘুমটা ছুটে যায় জঙ্কুকের। জেগে উঠে প্রথমে ঠাওর করতে না পেরে ঝিম মেরে কিছু সময় বসে শব্দটা আর কণ্ঠস্বর বোঝার চেষ্টা করে। যখন বুঝতে পারে আর একদণ্ড দেরি করে না, জঙ্কুক দ্রুত নিজের ঘর ছেড়ে বের হয়ে আসে। আয়ু বেগমের দরজার সামনে এসে কড়া নাড়ে জঙ্কুক। উদ্বিগ্ন কণ্ঠে জানতে চায়, আম্মা, ও আম্মা, তের কি হয়েছে? ও এমন করছে কেন? জঙ্কুক, তুই গিয়ে শুয়ে পড়, ওকে আমি দেখছি, চিন্তার কিচ্ছু নেই। ভেতর থেকে আয়ু বেগম চিন্তার কিছু নেই কথাটি বলার পরও জঙ্কুকের চিন্তা কমলো না, আরো বেড়ে গেল। এক নজর দেখে দেখার জন্য বুকটা ব্যাকুল হয়ে উঠল, কিন্তু মাকে ডেঙিয়ে তের কাছে যাওয়া সম্ভব না। আর এই পরিস্থিতিতে এখান থেকে আরামে গিয়ে ঘুমানোটাও সম্ভব না। তাই দরজা ধরে ওখানেই দাঁড়িয়ে থাকে জঙ্কুক। কান পেতে শুনতে পায় তের চিৎকার। ছোট্ট মেয়েটি যন্ত্রণায় কাঁদছে। ভয় পায় না আম্মা, তুই বড় হয়ে গেছিস। মেয়েরা বড় হলে এমনটাই হয়। আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর, তিনি তোকে বড় হওয়ার তৌফিক দিয়েছে। আর আমিও দোয়া করছি তিনি যেন তোর এই কষ্টটা সহজ করে দেন। দরজায় কান পেতে আয়ু বেগমের বলা প্রত্যেকটা কথা জঙ্কুক শুনতে পেরেছে এবং শোনার পর ভেবে ভেবে বুঝে নিয়েছে যা বোঝার পর তার চিন্তা আরো বাড়ল। নতুন করে বেশ কিছু সময় ওভাবে দাঁড়িয়ে রইল। তারপর ক্লান্ত পায়ে নিজের রুমে এসে বিছানায় হেলান দিয়ে শুয়ে পড়ল। তে তার অনাকাঙ্ক্ষিত বউ, এই মেয়েকে সে চিনত না। বিয়ে তো দূরের কথা, আত্মীয় হওয়ারও সুযোগ ছিল না। কিন্তু কি থেকে কি হয়ে গেল আজকে এই মেয়ের জন্য বুকে কষ্টের পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বারবার কানে বাজছে পিচ্চি বউয়ের চিৎকারগুলো, ভোরবেলা করা সেই আর্তনাদগুলো। জঙ্কুক কপালে হাত রেখে শুয়েছিল। হঠাৎ করে আয়ু বেগম ঘরে প্রবেশ করলো। ছেলেকে ডেকে তুলে আঁচল থেকে কিছু টাকা বের করে ছেলেকে দিয়ে বলল, দ্রুত বাজারে গিয়ে 2টা দেশি মুরগি, লাল শাক, গাজর আর বাদাম নিয়ে আসতে। সঙ্গে বলে দিল মুরগি না পেলে খালি হাতে যেন না আসে, কবুতর হলেও নিয়ে আসে। জঙ্কুক মায়ের হাত থেকে টাকা নিল, কিন্তু কোনো কথা বলল না। আয়ু বেগম পুনরায় বলল আসার সময় রোকসানাকে খবর দিতে, দুধ দোয়াতে হবে, একটু ক্ষীর রাখবে। জঙ্কুক আশ্চর্য হলো আয়ুর কথা শুনে। ভাবটা এমন যেন বাড়িতে কোনো কুটুম আসবে। কিন্তু বিয়ে উপলক্ষে কিছুদিন আগেই তো এত মানুষকে আয়োজন করে খাওয়ানো হয়েছে, তাহলে আজকে আবার কিসের আয়োজন? হঠাৎ আবার এসব আয়োজন কেন আম্মা? আরে কেন আবার? তের জন্য। ওর কি হয়েছে? উত্তরটি তো জঙ্কুক জানে, তবে হুট করে কেন প্রশ্নটি করে ফেললো বুঝতে পারলো না। তবে করার পর লজ্জায় এখন চোখের পাতা আপনা আপনি নিচে নেমে গেল। আয়ু বেগম ছেলের অবস্থা বুঝে বলল, বাজারে যা, তাড়াতাড়ি ফিরিস। তে ঠিক আছে, ভাবিস না। আয়ু বেগম কথাটি বলেই ঘর ছেড়ে বের হয়ে যায়। জঙ্কুক কিছু সময় চুপচাপ দাঁড়িয়ে থাকে, তারপর মায়ের আদেশ অক্ষরে অক্ষরে পালন করে। এরপর 2টা দিন উদাস পথিকের ন্যায় আস্তে ধীরে পার হয়ে গেল। এই 2 দিন জঙ্কুকের সাথে তের কোনো কথা হলো না, তেমন করে দেখা হলো না। খাওয়ার সময় একটু দেখা হতো, তবে মেয়েটা এখন আয়ু বেগমের কক্ষ ছেড়ে বাইরে আসে না। খাওয়া দাওয়া ঘুম সেখানেই হচ্ছে। জঙ্কুক আড়ালে আবডালে সবকিছু দেখছে, তবে চঞ্চল বউয়ের করুণ মুখ এবং নিস্তব্ধতা তাকে বিমর্ষ করে তুলেছে। কত ছটফট করেছে জঙ্কুক তের সাথে একটু কথা বলার জন্য, কিন্তু অজানা অস্বস্তি আর জড়তায় জড়িয়েছিল সে। পায়ে যেন অদৃশ্য শিকল, ভেঙে চড়ে বইয়ের মুখোমুখি হওয়ার সাহসটুকু হয়নি তার। তারপর নতুন করে 7টা দিন পার হওয়ার পর সম্পূর্ণ সুস্থ হয়ে তে স্বাভাবিক জীবনে ফিরে আসে। আয়ুর রুম থেকে বের হয়ে খাওয়া দাওয়া, জঙ্কুকের কাছে পড়াশোনা, সংসারের কাজ সবকিছু ঠিকঠাক মতো চলতে থাকে। কিন্তু আশ্চর্য রকম গম্ভীর হয়ে পড়েছে মেয়েটা। প্রশ্ন করে না, নিজে থেকে কোনো কথা বলে না, সারাক্ষণ কি যেন ভাবতে থাকে অন্যমনস্ক হয়ে। হাসে না, অভিমান করে না, এক কথায় অনুভূতি শূন্য হয়ে পড়েছে তে। জঙ্কুকের এসব দেখে চিন্তা বাড়ে, বইয়ের জন্য মন পুড়ে। কিন্তু কয়দিন ধরে অফিসের কাজ খুব বেড়ে গিয়েছে, এমনকি সে আন্দাজ করছে খুব শীঘ্রই তাকে দূরে কোথাও বদলি করে দেবে। কিছুদিন ধরে কাজের চাপেও বাড়িতে ফিরতে দেরি হচ্ছে জঙ্কুকের, তেমনি আজ রাতেও দেরি করে ফিরেছে। খাওয়া দাওয়া শেষ করতে করতে রাত 9টা বেজে গেছে। আজকে আর সে তেকে পড়াতে পারবে না, তবে তের সাথে সে কথা বলতে চায়, জানতে চায় মেয়েটা হুট করে এমন গম্ভীর হয়ে পড়ার কারণ। সেই সুবাদেই খাওয়া শেষ হতেই বলল, তে একটু পর বই খাতা নিয়ে আমার রুমে আসো, সন্ধ্যায় তো পড়াতে পারিনি, এখন একটু। কাল সকালে পড়াস না হয় আব্বা, খেতে খুঁটে এসেছিস, এখন যা ঘুমা। তাছাড়া তে নিয়ম করে বাড়িতে পড়ে, সুযোগ পেলেই বই নিয়ে পড়তে বসে যাচ্ছে। ভাবছি ওকে স্কুলে ভর্তি করে দেব, কি বলিস? না আম্মা,
আমি আর স্কুলে পড়বো না, বাড়িতেই। কেন, চাকরি বাকরি করার ইচ্ছা নেই তো কি করবি? তে মাথা নামিয়ে বলে, তোমার মতো ভালো শাশুড়ি হব। কথাটি বলেই তে মাথা নিচু করে এক দৌড়ে পালিয়ে গেল। আয়ু বেগম হাসছে। জঙ্কুক মায়ের হাসি মুখ এবং তের পালিয়ে যাওয়া দুটোই দেখলো। মনে মনে ভাবলো, বউ শাশুড়ির দেখছি ভালোই রকমের মহাব্বত তৈরি হয়ে গেছে। এক গ্লাস পানি পান করে পিড়ি ছেড়ে উঠে দাঁড়ালো জঙ্কুক। আয়ু বেগমের খাবার খাওয়া তখনও শেষ হয়নি। জঙ্কুক অযথাই তার আম্মাকে জিজ্ঞাসা করলো, আম্মা তোমার কিছু লাগবে? না, তুই যা, আজকে ওকে পড়াস না রে, কথা থাকলে বল গিয়ে। শুনে চমকে গেল জঙ্কুক। ঘাবড়ে গিয়ে বলল, না না, কোনো কথা নেই, আমি পড়ানোর জন্যই। তোর মা হই রে, মেয়ে না, যা গিয়ে কথা বল। মায়ের কথা শুনে জঙ্কুক আর কিছু বলতে পারলো না। তবে মা তার মনের কথা বুঝে গেছে বলে লজ্জায় মুখখানা কালো হয়ে গেল জঙ্কুকের। আয়ু বেগমের রুমে এসে দাঁড়ালো জঙ্কুক। ভেতরে চোখ রাখতেই দেখলো তে শরৎচন্দ্রের পরিণীতা বইটা নিয়ে বসেছে। এতই মনোযোগ দিয়ে পড়ছে যে স্বামীর অস্তিত্ব টের পেল না। বউকে বই পড়তে দেখে জঙ্কুক খুশি হলো, শব্দ করলো না। আস্তে ধীরে তের কাছে এসে দাঁড়িয়ে তাকে ডাকলো, তে রানী। ডাক শুনে লাফিয়ে ওঠে তে, হাত থেকে বইটা কোলে পড়ে যায়। জঙ্কুক বইটা তুলে পাশে রাখে। তে তখনও বিস্ফোরিত চোখে জঙ্কুকের দিকেই তাকিয়েছিল। জঙ্কুক থেকে পর্যবেক্ষণ করে আস্তে ধীরে বলল, তোমার সাথে একটু কথা আছে, শুনবে? জঙ্কুকের সহজ গলার প্রশ্ন শুনে তের বিস্ময় কাটে। চোখ নামিয়ে ডান দিকে মাথা কাত করে সম্মতি জানায়। জঙ্কুক বলে, তুমি কি কোনো কারণে আমার উপর রেগে আছো? জঙ্কুকের করুণ কণ্ঠস্বর শুনে তে চোখ তুলে তাকায়। উল্টো প্রশ্ন করে, রাগ করবো কেন? তাহলে আমার সাথে আগের মতো কথা বলো না কেন তে রানী? তুমি আমাকে আজকাল এড়িয়ে চলছো তে। কেন এড়িয়ে চলছো? এটা আমার পছন্দ না। প্রিয় মানুষ চললে তো। তে গম্ভীর গলায় নত চোখে উত্তর দিল, আমি এড়িয়ে চলছি না। জঙ্কুক শুনে আহত হলো। বুক ভরা ব্যথা নিয়ে জানালো, আলবাত এড়িয়ে চলছো না। তে তুমি আমার সাথে ভালো করে কথা বলছো না। তোমার চোখে মুখে আগের মতো উচ্ছ্বাস নেই। আগের মতো তুমি হুটহাট কথা বলো না। তুমি আমাকে সম্বোধন করা পর্যন্ত ছেড়ে দিয়েছো। তুমি আপনি কোনোটাই বলছো না। কথাটি বলতে বলতেই জঙ্কুক তের কাছে এগিয়ে এসে তার একটা হাত আঁকড়ে ধরে। তে ভূত দেখার মতো চমকে উঠেছে। এমন বউয়ের সাথে তো স্বামী বেচারা পরিচিত নয়। কিন্তু জঙ্কুক জানতে চায় হঠাৎ করে তার বউয়ের এমন পরিবর্তনের কারণ। তাই তো এক হাত মুষ্টিবদ্ধ করে শান্ত কণ্ঠে বলল, আমি হয়তো অনেক দূরে বদলি হয়ে যাব তে রানী। যাওয়ার আগে তুমি কি আমার সাথে একটু ভালো করে কথা বলবে? শোনাবো। বলাই বাহুল্য থেকে শোনাবো বলে ডাকে জঙ্কুক। ইংরেজি অঙ্ক লেখাপড়ার ফাঁকে ফাঁকে যে বাংলাতে ইংরেজিতে ভালোবাসা আদান প্রদান হতো, সে আবেগী মুহূর্তে জঙ্কুক বারবার থেকে শোনাবো বলে সম্বোধন করত। তখন তো তে খুশিতে খিলখিল করে সুন্দর করে হেসে বলেছিল, ওমা, আপনি আমাকে এত সুন্দর একটা নাম দিয়েছেন গো। এই খুশিতে আমি আপনাকে ইংরেজিতে ভালোবাসি। ওই অনুরোধ নাকচ করার মতো এই পৃথিবীতে কোনো পুরুষ ছিল কি? জঙ্কুক তো একদিনও পারেনি, বরং নিত্যদিন আয়ু বেগমের নজর বাঁচিয়ে এসব বাংলা ইংরেজি ভালোবাসা খুব ভালোই জমে উঠেছিল। কিন্তু হঠাৎ হঠাৎ একদম হুট করে তে কেমন বদলে গেল। কিন্তু এখন এক জোড়া তৃষ্ণার্থ চোখ নিয়ে জঙ্কুক উত্তরের অপেক্ষা করছে। কিন্তু তে বিস্ফোরিত বদনে খানিকক্ষণ জঙ্কুকের দিকে তাকিয়ে থেকে দৃষ্টি নামিয়ে নিল। একদম শক্ত হয়ে বসে রইল। সময় কেটে গেল। একটা পর্যায়ে জঙ্কুক বুঝে নিল বেচারা তের মুখে আজ কোনো শব্দ ফুটবে না। প্রচুর অভিমানে রুম ছাড়লো জঙ্কুক। শুধু রুম না, তের হঠাৎ নীরবতাকে মনের গভীরে গেঁথে নিয়ে সে বদলি হয়ে দূরের এক শহরে পাড়ি জমালো। যেখানে হাতে আরো দুইটা মাস সময় ছিল, সেখানে স্বেচ্ছায় 2 দিনে বাড়ি শহর সব ত্যাগ করলো জঙ্কুক। জঙ্কুক বদলি হয়ে বাড়ি ছেড়েছে। সময় পেরিয়ে 2 মাস হয়ে গেছে। 2 মাস কেটে গেছে বছর থেকে। জঙ্কুক বুকের দহনে তীব্রতা নিয়ে বহু রাত ছটফট করে মরেছে কি জানি। তবে 2 মাস পর আজ তার মনে হচ্ছে পিচ্চি বউয়ের হঠাৎ পরিবর্তন দেখে কাপুরুষের মতো চলে আসা উচিত হয়নি, বরং পাশে থেকে ভরসা দেওয়া উচিত ছিল। অভিমান ভুলে আজ সন্ধ্যায় জঙ্কুক 2খানা চিঠি লিখতে বসলো, একটা মাকে আর একটা বউকে। এই 2 মাসে বাড়ির সাথে কোনো প্রকার যোগাযোগ রাখেনি। শুধু পৌঁছে গিয়ে আয়ু বেগমকে একটা চিঠিতে 2টা কথা লিখেই পাঠিয়েছিল, আমি পৌঁছে গেছি আম্মা, চিন্তা করো না। তারপর আর সাদা কাগজে কলমের দাগ লাগায়নি। এমনকি আয়ু বেগম চিঠি পাঠালে সে উত্তরও দেয়নি। জঙ্কুক তেকে উদ্দেশ্য করে চিঠিটা প্রথমে লিখতে বসে। লেখে, প্রিয় তে রানী, কেমন আছো?
এতটুকু লেখা লিখতেই বিদ্যুৎ চলে গেল। জঙ্কুক খুব আহত হলো। এতদিন পর চিঠি লিখতে নিয়েছে আর এখনই বিদ্যুৎটার এমন আচরণ। জঙ্কুক দ্রুত চেয়ার টেবিল ছেড়ে উঠলো, মোমবাতি জ্বালিয়ে আবারও লিখতে বসলো। হয়তো ভালো আছো কিংবা ভালো নেই, তোমার কথা খুব মনে পড়ে তে। কত রাত আমি দু চোখের পাতা এক করতে পারিনি, কতদিন মুখে ভাত ওঠেনি। পুরুষ মানুষ তো, তাই হয়তো একাকিত্বে কখনো চোখের কোণায় জল আসেনি। তুমি কি আমার কথা মনে করো তে? আমাকে ভেবে না খেয়ে থাকো। রাতের বেলা কি তোমার চোখের কোণাতেও ঘুমের বদলে অশ্রু জমে? সোনা বহু, তোমার কাছাকাছি থেকেও মনের ভেতরে এমন নরম আবেগ টের পাইনি। কিন্তু এই দূরত্ব আমাকে কেমন যেন অসহায় করে ফেলেছে। খুব খুব ইচ্ছে করে তে তোমার কাছে ফিরে যাই। খুব ইচ্ছে করে তোমাকে জড়িয়ে এই বুকের তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলি তোমাকে কতটা ভালোবেসে ফেলেছি তে রানী। লিখতে লিখতে আবেগে আক্রান্ত হলো জঙ্কুক। টেবিলের উপরে হাত রেখে সদ্য লেখা চিঠিতে মাথা ঠেকিয়ে ফুপিয়ে উঠল চোখের পলকে। কত যত্ন, কত ভালোবেসে প্রকাশ করা অনুভূতি সূচক অক্ষরগুলো, শব্দ তৈরি বাক্যগুলো তার চোখের জলে ভিজে গেল, নষ্ট হয়ে গেল সাদা কাগজ। অস্ত্র মিশে কালি ছড়িয়ে পড়ল সর্বত্রে। এরপর আবারও জঙ্কুকের দিন কাটতে লাগলো বিরহে। না, সেই চিঠি তের হাতে যায়নি, জঙ্কুক ছিঁড়ে ফেলেছে সেই চিঠি। তবে আয়ু বেগমকে চিঠি লিখে খোঁজ খবর নিয়েছে জঙ্কুক। তবে সেই চিঠিতে একটা বারের জন্য তের কথা জানতে চায়নি, একটা অক্ষরও বইয়ের উদ্দেশ্যে লিখেনি। পুরুষ মানুষেরও অভিমান হয় তার জলযান্ত্র প্রমাণ হচ্ছে জঙ্কুক নিজেই। 6 মাস বাড়ি যায়নি, পিচ্চি বউকে চিঠি লেখেনি, মেয়েটার কোনো খোঁজ খবরও নেয়নি। জঙ্কুক না হয় অভিমানে ভরপুর হয়ে খাপটি মেরে বসেছিল, কিন্তু তে সে কেন একটা বারও স্বামীর খোঁজ নিল না? কাঁচা হাতে কাটা কাটা অক্ষরে ভরপুর চিঠি কেন লিখলো না স্বামীকে? দুই দিকে নিশ্চুপতায় পুরো 7টি মাস বছর থেকে নিশ্চিহ্ন হলো। এই কয়টা মাস আয়ু বেগম বহু চেষ্টা করেছে ছেলেকে বাড়িতে নেওয়ার জন্য, তবে পারেনি। আয়ু বেগমের পাঠানো পৃষ্ঠার পর পৃষ্ঠা আবেগপ্রবল চিঠি পড়েও জঙ্কুকের মনটা নরম হয়নি। দুপুরবেলা ট্রেন বিদায় নিল। এমন সময় হুট করেই অফিস কোয়ার্টারে ফিরে এলো জঙ্কুক। কাজে মন বসছিল না তার, অথচ অফিস কামাই করার জন্য অজুহাত দিয়েছে। মাথা ব্যথা করছে, শরীরটা ম্যাচম্যাচ করছে, বোধহয় জ্বর আসবে। এই বলে অর্ধেক বেলাতেই ছুটি চেয়ে বাসায় চলে এসেছে জঙ্কুক। নতুন অফিসে একটা দিনও জঙ্কুক ছুটি কাটায়নি, এমনকি ছুটির দিনেও কাজ করেছে। তাই অফিসের বড় কর্তা খুশি হয়ে জঙ্কুককে বলেছিল, অনেকদিন তো হয়েছে বাড়ি থেকে এসেছো, যাও এবার একটাবার বাড়ি ঘুরে আসো, 5-7 দিনের ছুটি অগ্রিম দিয়ে দিচ্ছি। কিন্তু জঙ্কুক অফিসারের প্রস্তাব না করে দিয়েছে, বলেছে হাফ বেলার ছুটি দিতে, সামনের ছুটিতে বাড়ি যাবে। জঙ্কুক আপত্তি করার পরেও অফিসের বড় কর্তা পুরো 7 দিনের ছুটির অ্যাপ্লিকেশনে সাইন করে দিয়েছে। জঙ্কুক অনাকাঙ্ক্ষিত এই ছুটি পেয়ে খুশি হওয়ার বদলে তার বুকের দহন যেন আরো জল পেল। সে ফিরবে না বাড়িতে যতদিন পর্যন্ত তে তার মান অভিমান না ভাঙাবে, ততদিন বাড়ির নাম মুখে আনবে না। এমন দৃঢ় সংকল্প আর ছুটির অ্যাপ্লিকেশন বুকে আগলে নিয়ে কোয়ার্টারে ফিরে 1.5 বালতি পানিতে তপ্ত মাথা শীতল করে ভাত নিয়ে বসলো জঙ্কুক। খাবার শেষ করে হাত ধুয়ে উঠে দাঁড়িয়েছিল, ঠিক তখনই তার সংকল্প ভেঙে খান খান করে দিয়েছে আয়ু বেগমের পাঠানো চিঠি। আয়ু বেগম অসুস্থ, তার অসুস্থতা খুবই গুরুতর। জঙ্কুককে সে বহু কাকুতি মিনতি করে যেতে বলেছে। এও জানিয়েছে হয়তো এই যাত্রায় সে আর সেরে উঠবে না, ডক্টরের কোনো প্রথাই তাকে সারাতে পারবে না। মায়ের জীবন বিপন্ন, এই চিন্তায় চিন্তিত হয়ে জঙ্কুক ব্যাগপত্র গুছিয়ে রাতের ট্রেন ধরল। বউয়ের উপর রাগ করে সে তো নিজের মাকে আর পর করে রাখতে পারে না। মন খারাপ এবং চোখ ভরা অশ্রু নিয়ে জঙ্কুকের বাড়ি পৌঁছাতে অনেক রাত হয়ে গেল। বাড়ির উঠোনে পা রেখেও সে শান্তি পাচ্ছিল না। ঘরের দরজায় খটখট শব্দ করে যখন ডাকছিল জঙ্কুক, তখন তার মন প্রাণ অস্থির হয়ে উঠেছিল একখানা প্রশ্নে, কেমন আছে তার আম্মা? প্রশ্নখানা জঙ্কুকের আনমনে করা, তবে আয়ু বেগম যেন স্পষ্টই শুনতে পেয়েছিল, তাই তো নিজে থেকেই এসে দরজা খুলল। এইদিকে জঙ্কুক চৌকাটে মায়ের সুস্থ সবল দেহখানা দেখেও হাউমাউ করে কেঁদে ফেলল। দুহাতে মাকে জাপটে ধরল। অপরাধী কণ্ঠে বারবার মায়ের স্বাস্থ্য সম্পর্কে জানতে চাইল। মাকে হাজার প্রশ্ন করলো, কেমন আছো আম্মা? অনেকবার ক্ষমা চাইল। নিজের অপরাধ বোধ বুঝতে পারল। বউয়ের সাথে রাগ করে মাসের পর মাস মায়ের কাছ থেকে দূরে থাকা তার উচিত হয়নি। সুদীর্ঘ এক অপেক্ষার অবসান ঘটিয়ে একমাত্র সন্তানকে বুকে জড়িয়ে আয়ু বেগমও কান্নায় ভেঙে পড়ল, আবেগে আক্রান্ত হলো। এত শাস্তি কেন দিলি বাপ? কতগুলো মাস আমাকে ক্ষমা করে দাও আম্মা, আমি থাক, অনেক হয়েছে, আর
না, তুই আর তে ছাড়া আমার কি আছে বল? দুজন আরো কিছুক্ষণ কথাবার্তা বলল। তারপর আয়ু বেগম জঙ্কুককে হাত মুখ ধুয়ে আসতে বলল। জঙ্কুক ব্যাগপত্র রেখে কলপার থেকে হাত মুখ ধুয়ে একেবারে খাবার ঘরের পিড়িতে এসে বসলো খাবার খেতে। মোটামুটি অনেকটা সময় পার হয়ে গেল, তবে একটা বারের জন্য জঙ্কুক তের দেখা পেল না। মনে জেদ চেপে থাকলেও জঙ্কুকের অবাধ্য চোখ দুটো এদিক ওদিক ঘুরছে। বহু মাস আগের দেখা ওই থমকানো মুখটা এক নজর দেখতেই তো তার চোখ দুটোর এমন অবাধ্যতা। কিন্তু তের তো দেখা মেলা ভার, যেচে যে মাকে জিজ্ঞাসা করবে তাতেও মন সায় দিচ্ছে না। অজ্ঞাত পাতের তরকারি নিয়ে খাওয়ায় মন দিল। এদিকে আয়ু সামনে বসে জঙ্কুককে পেরে খাওয়াচ্ছে অনেকদিন পর। হ্যাঁ, অনেকদিন পর ছেলেকে খাওয়াতে পেরে তার বুক ভরে উঠছে খুশিতে। হঠাৎ করে মোমের আলো শেষ হয়ে গেল। আয়ু বেগম বিরক্ত হলো প্রচুর। পিড়ি থেকে উঠে অন্ধকারে হেঁটে যেতে যেতে আয়ু বেগম জঙ্কুককে বলল, তুই বস বাবা, আমি হারিকেনটা নিয়ে আসি। আমারই ভুল, ওটা হাতে রাখা দরকার ছিল। জঙ্কুক প্রতি উত্তরে এঁটো হাত নিয়ে চুপচাপ বসে রইল। 5 মিনিটের মাথায় দরজার বাহিরে ঝুনঝুন শব্দ হতেই জঙ্কুক চমকে দরজার দিকে তাকায়। টের পেল শব্দটা ধীরে ধীরে তার কাছে আসছে। কাছাকাছি আসতেই বৃত্তকার এক আলো বড় হলো। কয়েক সেকেন্ডের ব্যবধানে ছোট্ট এক দেহ হারিকেন নিয়ে জঙ্কুকের সামনে হাজির হলো। আস্তে ধীরে হেঁটে যখন হারিকেনটা তার সম্মুখে রাখলো, তখন সে এতদিন পর বইয়ের লজ্জায় মোড়ানো মুখখানা দেখে আশ্চর্যে ফেটে পড়ল। এটা সত্যিই তে? নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না জঙ্কুক। মাত্র কয়েক মাসের ব্যবধানে মেয়েটা এতটা বদলে গেল কিভাবে? সে বলল না, কিছু করলো না, কেবলই ফেল ফেলে চোখে বউয়ের দিকে তাকিয়ে রইল। আর তে স্বামীর অনিমেষ চোখের নজরে একটু একটু করে যেন জমিনে মিশে যেতে লাগলো। ওর চঞ্চল নয়ন একটুখানি আড়াল খোঁজার আশায় এইদিক ওইদিক ঘুরতে লাগলো। কিন্তু লুকোবেই বা কোথায়? সুন্দর এই মানুষটার কাছে আজ হোক কিংবা কাল ধরা তো দিতেই হবে, সঁপে দিতে হবে নিজেকে। দুটো মনেই তো উত্তাল ঢেউ। এমন অবস্থায় আয়ু বেগম হন্তদন্ত হয়ে এলো। তেকে তাড়া দিয়ে বলল, এ যা তো আম্মা, জঙ্কুকের বিছানা গুছিয়ে দে তো, নতুন চাদর বিছিয়ে দিবি। ওর আলমারিতে না পেলে আমার আলমারিতে আছে, ওখান থেকে নিয়ে যাস। তে এই শুনে ছুটে পালালো। লজ্জায় ভার হয়ে থাকা শরীরটা টেনে নিতে ওর কষ্ট হলো, কিন্তু জঙ্কুকের সম্মুখে বসে থাকা ওর জন্য মরণ তুল্য ছিল। তাই তো এখান থেকে সরে পড়ার সুযোগটা লুভে নিতে একটু দেরি করলো না। তে চলে যেতেই আয়ু পাখা হাতে জঙ্কুকের সম্মুখে বসলো। বাতাস করতে করতে বলল, ডালের বড়া খেয়েছিস? কেমন হয়েছে? ঘরের আলোটা কম, নয়তো আয়ু বেগম ঠিক দেখতে পেত তার ছেলের নাস্তানাবোধ অবস্থা। হঠাৎ মায়ের আগমনেতে হয়তো পালিয়ে বেঁচেছে, কিন্তু সে তার অবস্থা তো ব্যাখ্যা করার মতো নয়। ঘাড় ভেঙে বিচ্ছিন্ন অনুভূতির সাথে খেলে কোনো মতো ভাত গিলছে। এমন অবস্থায় ডালের বড়া তো দূরের কথা, বিরিয়ানি কিংবা তেহারিও ফিকে মনে হবে যে কোনো পুরুষের কাছে। কিন্তু জঙ্কুকের তো জবাব দিতেই হবে। অজ্ঞাত সে দ্রুত ডালের বড়া মুখে নিয়ে চাবাতে চাবাতে বলল, ভালো। ভালো? শুধু ভালো বলছিস কি রে? বল খুব ভালো। আজকে ডালের বড়া তে বানিয়েছে। শুনে আকাশ থেকে পড়ল জঙ্কুক। হ্যাঁ, কি বলো আম্মা? হ্যাঁ রে আব্বা, তুই চলে যাওয়ার পরে আমার কাছ থেকে অনেক রান্না শিখেছে। এখন তো আমার শরীর খারাপ থাকলে সে নিজেই রাঁধে পারে, নিত্যদিন বাড়ি ঘরে সব কাজ করে। শুধু কি তাই, 3 বেলা করে নিজের হাতে ভাত খায়, শাড়ি পরে, চুল বাঁধে, সব শিখে গেছে। দেখলি তো ওকে একটু আগে। ওকে দেখে তোর কি কিছু মনে হয়নি? ও কিন্তু অনেকখানি বদলে গেছে। সবকিছু শুনে স্তম্ভিত হলো জঙ্কুক। চট করে কোনো জবাব দিতে পারল না, অথচ প্রথম দর্শনে সে টের পেয়েছে তে একদম বদলে গেছে। খাবার খাওয়া শেষ হতে জঙ্কুক নিজের ঘরের দিকে এগোলো, কিন্তু তের কথা শোনার পর থেকে সে স্বস্তি পাচ্ছে না। চিন্তিত মনে ঘরে পা দিতেই আর এক দফায় অবাক হলো। খুব যত্ন করে সুন্দর করে চাদর টান টান করে বেছানো, পুরোটা ঘর পরিপাটি করে গোছানো। বিছানার পাশে টেবিলে আবার কাঁচের জগ ভর্তি এক জগ পানি রেখেছে, সঙ্গে একটা গ্লাস। এত এত পরিবর্তন টের পেয়ে জঙ্কুক আর অভিমানটা ধরে রাখতে পারল না। আনমনে হেসে বিড়বিড় করলো, কালকে সকালে তোমার মুখোমুখি হব দেরানি, জানতে চাইবো আমাকে ছাড়া কেমন আছো, এতদিনই বা ছেলে কেমন। কিন্তু সকাল অবধি জঙ্কুককে অপেক্ষাই করতে হলো না। রাতের কাজ শেষ করে বিছানা যাওয়ার আগেই কুটি কুটি পায়ে হেঁটে তে তার ঘরে ঢুকলো। ঘোমটা পরা মাথা নুয়ে রেখে মিহি গলায় বলল, আম্মা বলেছে আজকে রাতে এখানে ঘুমাতে। এটা শোনা মাত্রই জঙ্কুকের হৃদয়ে বজ্রপাত অনুভব করলো। স্তব্ধ বিমোহিত হওয়ার আগেই অবশ্য তার সেই রাতের কথা মনে পড়ল, যেই রাতে আয়ু বেগম বলেছিল, আমাকে কয়েক মাস সময় দে আব্বা, ওকে তোর উপযুক্ত করে করে তুলবো। আমার
উপর বিশ্বাস রাখিস? মুখরা নয়, ঘুমটা পড়া লাজুক লাল টুকটুকে একটা বউ তোর সামনে হাজির করব, যে তোকে দেখে লাজে লাল হয়ে হাসবে রেধে বেড়ে তোকে। কথাগুলো ভেবে আনমনে হাসে জঙ্কুক। তার মা তার বউকে তৈরি করে ফেলেছে এই কয়েক মাসে, আর তাই তো চিঠিতে ওসব মিথ্যা কথা লিখে তাকে বাড়ি ডেকেছে। তাহলে কি ছেলের মান অভিমান আয়ু বেগম বুঝে গিয়েছিল? জঙ্কুক ভেবে পেল না, অবশ্য ভাবতেও গেল না। তেকে বলল, আচ্ছা ঠিক আছে। কথাটি বলে জঙ্কুক গিয়ে দরজার খিল লাগিয়ে দিল। বিছানায় উঠে যাবে ঠিক তখনই জঙ্কুক খেয়াল করলো তে একই জায়গাতে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা সন্দেহজনক। সে বলল, কি হলো, দাঁড়িয়ে রইলে যে? একথা শুনে তে আস্তে ধীরে জঙ্কুকের দিকে এগিয়ে গেল। তার চোখ দুটো এখনো নিচের দিকে। জঙ্কুক গভীর মনোযোগে বউকে দেখছে। তে আজ নতুন শাড়ি পরেছে, চুল বেঁধেছে, রঙিন ফিতায় 2 হাত ভর্তি সোনা আর কাচের হরেক রকমের চুড়ি। দৃষ্টি নামানো নয়তো দেখতে পেত। চোখের কাজল লজ্জায় আরো গাঢ় হয়ে উঠেছে। তুমি আমার উপর এখনো অভিমান করে আছো? অনেক কষ্টেতে মুখ দিয়ে কথাটি বের করলো, কিন্তু করলেই বা কি? জঙ্কুক কানে নিল না সে কথা। সে তো খুব মনোযোগ সহকারে তে নাকের নলক দেখছে। কোমল ঠোঁটের উপর আছড়ে পড়ে আছে যেটা, একটু কথা বলায় ঠোঁট নড়েছে, সঙ্গে দুলে উঠেছে নলকটাও। কে? অন্যমনস্ক জঙ্কুক প্রশ্নটা করতেই তের চোখ ছলছল করে উঠে। ও নির্লজ্জ চাহনিতে আরেকবার তাকালো জঙ্কুকের দিকে। বলল, আমার উপর এখনো অভিমান করে আছো কিনা তাই জানতে চাইলাম। কতগুলো মাস তুমি বাড়ি আসনি, মাকে চিঠি লিখেছো, আমাকে লেখনি, এমনকি ওই চিঠিতে আমার সম্পর্কে একটা বড় জানতে চাওনি। সেই রাতে চুপ করে থাকার শাস্তি তুমি আমাকে এমন ভাবে দিতে পারলে, একটা বারো আমার জন্য মন পড়েনি? বলতে বলতেই তে হো হো করে কেঁদে উঠল। এবার জঙ্কুকের হুঁশ ফিরল। সে ব্যস্ত হলো, কি হয়েছে, কাঁদছো কেন? তে জবাব না দিয়ে তে বিছানায় উঠে উপর হয়ে শুয়ে কেঁদে গেল অবিরাম। তবে এক ফাঁকে ভেজা গলায় জঙ্কুকের নামে অভিযোগ জানালো, তোমার মন বলতে কিচ্ছু নেই, তুমি আমাকে ভুলিয়ে দিয়েছো। আমি আজকের পর আর তোমার সাথে কখনো শুব না। কাল সকালে উঠেই বাপের বাড়ি চলে যাব। এ কথা শুনেই জঙ্কুক হেসে ফেলল। তে বদলে গেছে, তবে তার সরলতা আজও রয়েছে আগের মতোই। মিনিট খানিক থেকে কাঁদতে দিল জঙ্কুক। সেই কান্না শুধু চোখের জল ছিল না, ছিল বহু দিনের জমে থাকা অভিমান, না বলার ভয়, হারিয়ে ফেলার আতঙ্ক, আর ভালোবেসেও ভালোবাসি না বলার দহন। বাইরে নিশুতি রাতে দূরে কোথাও কুকুর ঘেউ ঘেউ করে ডেকে উঠল। আর এই ছোট্ট ঘরে একজনের বুকের শব্দ তো অন্যজনের কান্নার শব্দ। জঙ্কুক ধীরে ধীরে বিছানায় উঠে এলো। কোনো রকম জোর করে তেকে শোয়া থেকে তুলে বসালো। তের কাঁধ কাঁপছে, চোখ দুটো লাল, গাল ভেজা। জঙ্কুক এক নজর তের দিকে তাকিয়ে থাকে। আলতো করে তের গাল 2 হাতে আঁকড়ে ধরে। তারপর এক অদ্ভুত গাম্ভীর্যে অথচ ঠোঁটের কোণায় লুকায়িত দুষ্টু হাসি রেখে জিজ্ঞাসা করলো, তে ইংরেজিতে একটু ভালোবাসি? এই শুনে ভূত দেখার মতো চমকে গেল তে। এক লোহমায় তার সমস্ত কান্না থেমে গেল। বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকলো জঙ্কুকের দিকে, যেন এতক্ষণে যে মানুষটার জন্য বুক ভেঙে যাচ্ছিল সেই মানুষটা হঠাৎ আরেক রূপে তার সামনে এসে দাঁড়ালো। লজ্জা, বিস্ফোরণ, রাগ সব মিশে ওর চোখে এক পর্যায়ে আলো জ্বলে উঠল। এসব দেখেই জঙ্কুক আবার প্রশ্ন করলো, কি হলো, চুপ করে কেন আছো? শোনাবো, বাসবো নাকি? ইংরেজিতে নয়তো বাংলা, নতুন একটু সোহাগ করি। রাগে অভিমানে তে তাৎক্ষণিক মুখটা ঘুরিয়ে নিল। বলল, তোমার এসব ছল চাতুরি এখন আর আমার কাছে টিকবে না। জঙ্কুক হেসে উঠল, তবে সেই হাসির নিচে চাপা পড়ে আছে অনেক দিনের কষ্ট। তবুও সে স্বাভাবিক গলায় বলল, কেন, সব বুঝে গেছো বলে? জানি না। জানো না? জিজ্ঞাসা করে জঙ্কুক একটু ঝুঁকে এলো তের দিকে। নিঃশ্বাসের তপ্ততা ছড়িয়ে একের পর এক নতুন প্রশ্ন করে গেল, তাহলে কি করতে হবে এখন? কি করলে প্রতি রাতে তুমি আমার সাথে শোবে? কি করলে কাল সকালে বাবার বাড়ি যাবে না? তে এবার তাকালো জঙ্কুকের চোখে। দীর্ঘদিনের প্রশ্ন, না পাওয়ার ভয় সব যেন এক নিঃশ্বাসে বের হয়ে এলো। যা বলবো তাই করবেন? হ্যাঁ, করবো। আমাকে ফেলে আর কোথাও যাবেন না বলেন, ওই দূর দেশে। এই কথাটুকু বলে গলা কেঁপে উঠল তের। এইটুকু বাক্যে কতখানি ভাঙন লুকিয়ে থাকতে পারে আজ রাতে জঙ্কুক ভালো করেই বুঝলো। জঙ্কুক অনেকক্ষণ চুপ রইল। তারপর খুব নিচু গলায় বলল, ঠিক আছে, ওই চাকরিতে ইস্তফা দিয়ে দেব। তে অবিশ্বাস্য চোখে তাকালো। সত্যি? হ্যাঁ, কিন্তু আমারও শর্ত আছে। কি শর্ত?
ইংরেজিতে আর বাংলাতে ভালোবাসতে দিতে হবে, আমাকেও বাসতে হবে। এ কথাটুকু শুনেই তে লজ্জায় মরে যাচ্ছে প্রায়। তবে জঙ্কুক থামে না। আর আমাদের বাসর কিন্তু বাকি, মনে আছে তুমি বলেছিলে সারা রাত জেগে বাসর করবে, তো কবে করতে চাও? পেট ভরে খেয়ে নিও আগে, আমি আর তোমার। তে দ্রুত ডান হাত দিয়ে জঙ্কুকের ঠোঁট চেপে ধরে থামিয়ে দিল। লজ্জায় লাল হওয়া মুখখানা অন্যদিকে ফিরিয়ে বলে উঠল, দোহাই লাগে তোমার পায়ে পড়ি গো, চুপ করো চুপ করো। তুমি আমাকে ওই বইগুলো কেন দিলে? ওসব পড়ে আমি। কথাটি শেষও করতে পারল না তে। কিভাবে পারবে? জঙ্কুকের দেওয়া উপন্যাসের বইগুলো তো ওকে জানিয়েছিল স্বামী, সংসার আর ভালোবাসার মানে। তের হাত সরিয়ে দিয়ে জঙ্কুক বলল, তোমাকে সব বোঝানোর জন্যই তো ওই বইগুলো দেওয়া, নয়তো বুকের দহন যে একাই আমাকে সইতে হতো। আবেগে উথলে ওঠা শব্দগুলো তের কানে যেতেই চোখ তুলে তাকালো। দেখতে পেল এক জোড়া তৃষ্ণার্থ চোখ ওকেই দেখছে। ও নিজেও তাকিয়ে রইল নরম জেদ আর মিষ্টি অভিমান করে বলল, তুমি খুব হিংসুটে। আর তুমি খুব মিষ্টি শোনাবো, একদম ইংরেজিতে ভালোবাসার মতো। আবারও এসব বললে কিন্তু। তে কথাটি শেষ করার আগে জঙ্কুক থেকে জড়িয়ে ধরে পিঠের নিচে দু হাতের শক্ত বাঁধন বেঁধে তের কানে ফিস ফিস করে বলে, বাংলাতে ভালোবাসি শোনাবো, তারপর ইংরেজিতে। কথাটি বলেই সোজা হয়ে বসে জঙ্কুক। বাম হাতে তের খাটটা শক্ত করে ধরে নিজের মুখের কাছে এনে কপালে কপাল ঠেকায়। অনেক অনেক সোহাগ করা বাকি আছে তো তে। শোনা মাত্রই তে কেঁপে উঠে। জঙ্কুক আস্তে করে মুখ তুলে তের কপালে অদর ছোঁয়ালো। অনেক সময় ধরে হৃদয়ের সবটুকু দিয়ে ওভাবেই থাকলো। তারপর আবারও তেকে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি, অনেক ভালোবাসি শোনাবো। তে নিঃশ্বাস আটকে গেল। ওর বন্ধ চোখের পাতা টের পেল ঘরের বাতি হঠাৎ করে বদলে গেছে। সবকিছু আজ এই গভীর রাতে অন্যরকম লাগছে। টেকুক তারা কেউই জানতো না আজকের এই নিষিদ্ধ রাতে বুকের ভেতর নিঃশব্দে জন্ম নেবে এক দাম্পত্য। যে বিয়েটা একদিন দুজনের কাছেই অনাকাঙ্ক্ষিত ছিল, সেই বিয়েটা আজকে পরিণত হলো মধুর প্রণয়ে। কিন্তু ভালোবাসার সব থেকে বড় সৌন্দর্য হয়তো এখানেই। ভালোবাসা হঠাৎ করে আসে না, ধীরে ধীরে জমে অভিমানের তলায়, অস্বীকারের নিচে আর নিজের জ্বালার ভেতরে। জঙ্কুকের অতিরিক্ত সোহাগ সইতে না পেরে অতিষ্ঠ ক্লান্ত তে ভোরের দিকে জঙ্কুকের বুকে মাথা রেখে চোখ বন্ধ করল। জঙ্কুক তখন তার সোনা বউয়ের মাথার চুলে বিলি কেটে দিচ্ছিল। এভাবেই কেটে যায় অনেকটা সময়। কারো মুখে কোনো কথা নেই। বাহিরে পাখির কিচির মিচির কানে আসতেই তে চোখ খুলে বলল, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? জঙ্কুক টের গাল দু হাতে আলতো করে আঁকড়ে ধরে তের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে বলল, না তেরানি, মরণ ছাড়া কোথাও না। জঙ্কুকের উত্তরে তে চোখ খুলে আবারও প্রশ্ন করল, যদি এটা মিথ্যে হয়? তবে শিকল দিয়ে বেঁধে রাখো, নয়তো লুকিয়ে রাখো তোমার নরম আঁচলে। কথাগুলো শুনে চোখ বন্ধ করে হাসে তে। তেকে হাসতে দেখে জঙ্কুক পুনরায় তের ওপরে চড়ে যায়। তা অনুভব করেই তে আপত্তি জানায়, না না, এখন না, আর না, খুব লাগে তো। শোনাবো, একটু ইংরেজিতে ভালোবাসি, লাগবে না। এই ভোরে সেই অনাকাঙ্ক্ষিত বিয়ের মৃত্যু হলো। জন্ম নিল দুজন মানুষের ধীরে পোড়া হৃদয়ে দহন মাখানো এক অগাধ প্রেম।